share screen. হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন আপনি? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আপনারা কি স্ক্রিনে? জি স্যার, দেখতে পাচ্ছি। অ্যাডভান্স ভ্যারিয়েন্স চ্যাপ্টার 8 দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আজকে রিফাত কি এখন আসছে ক্লাসে? এই সময় কি রিফাত আছে? রিফাত সাহেব আপনি আছেন? রিফাত এখন আসেনি বোধহয়, না? রিফাতের সঙ্গে একটু কথা বলতে হবে। সোহেল রানা আসছেন? ওকে, সো আমরা শুরু করি। আজকে আমরা শুরু করছি অ্যাডভান্সড ভ্যারিয়েন্সেস। এক মিনিট। হ্যাঁ, সো আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা চ্যাপ্টার 8টা ধরলাম। ইনশাআল্লাহ আমরা আগে এগিয়ে যাই। অ্যাডভান্সড ভ্যারিয়েন্সেস, এই চ্যাপ্টারটার মধ্যে ডিসকাস কস্টিং মেথডস এন্ড দ্য রেজাল্টস এটা লিড। আর কম্পোনেন্ট আমরা কি পড়বো এখানে? ইন্টারপ্রেট ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড এন্ড সেলস ভ্যারিয়েন্সেস, এবং হচ্ছে ডিস্টিংগুইশিং বিটুইন প্ল্যানিং এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্সেস। তো দেখা যাক এই চ্যাপ্টারের মধ্যে কি আছে। এই চ্যাপ্টারে আমাদের চ্যাপ্টারের ওভারভিউ ডায়াগ্রাম। এখানে অ্যাডভান্স ভ্যারিয়েন্সেস এর মধ্যে মিক্স এন্ড ইয়ার্ড একদিকে দেখা যাচ্ছে, আর একদিকে দেখা যাচ্ছে প্ল্যানিং এন্ড অপারেশনাল। তাহলে এগুলো অ্যাডভান্সড। আমরা তো এতদিন পর্যন্ত শিখেছি ভ্যারিয়েন্সের আমরা যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল কি কি করেছি আপনারাই বলেন। ম্যাটেরিয়ালের মধ্যে আমরা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের মধ্যে কি কি ভ্যারিয়েন্স ছিল আমাদের? বলেন। Material uses variance, material rate variance, material price variance. Material price variance ছিল, material uses variance, usage, material price, material usage variance। তারপর লেবার ভ্যারিয়েন্স এর মধ্যে কি শিখেছিলাম? labor rate variance, labor efficiency variance, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। তারপরে আমরা ওভারহেডে ভ্যারিয়েবল ওভারহেড এবং ফিক্সড ওভারহেডের মধ্যে আসছিলাম। ওটার মধ্যে কি ছিল? ও, লেবারের মধ্যে আরেকটা ছিল আইডল টাইম, একটা ছিল না? জি স্যার। আইডল টাইম ভ্যারিয়েন্স একটা ছিল। সেলস ভ্যারিয়েন্স সম্বন্ধে বললেন না? সেলস এর মধ্যে কি ছিল? আর কেউ বলবেন সেলস ভ্যারিয়েন্সের মধ্যে কি 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 শিখেছিলাম? সেলস ভ্যারিয়েন্সে সেলস ভলিউম ভ্যারিয়েন্স ছিল একটা। Sales price value variance, price variance, volume variance, রাইট। তারপরে total টোটালটা আছেই, টোটালটা আছেই। প্রত্যেককে ভাঙলেই তো আমাদের ভলিউম এবং প্রাইসটা এসে যাচ্ছে। দেন আমরা আর কি, আর কোনো ভ্যারিয়েন্স? এরপরে এই ভ্যারিয়েন্সগুলো আছে মোটামুটি এগুলাই। সেলস এর সম্বন্ধে কস্ট ভ্যারিয়েন্সগুলোর মধ্যে লেবার, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড সম্বন্ধে জেনেছি। আর তারপরে আমরা যে সেলস সম্বন্ধে জেনেছি। তো আজকে যে আমরা এখানে অ্যাডভান্স ভ্যারিয়েন্সগুলো শিখবো, এই অ্যাডভান্স ভ্যারিয়েন্সের মধ্যে মিক্স এন্ড ইয়ার্ড কথাটা আসছে। তো এটার মধ্যে আবার দুইটা ভাগ, একটা ম্যাটেরিয়াল মিক্স এন্ড ইয়ার্ড, আর হচ্ছে লেবার মিক্স এন্ড ইয়ার্ড। আবার সেলস এর মধ্যে অ্যাডভান্স ভ্যারিয়েন্সের মধ্যে মিক্স, সেলস মিক্স ভ্যারিয়েন্স, সেলস কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। আর প্ল্যানিং এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্সের মধ্যে ক্যালকুলেশনস
আর বেনিফিটস প্লাস প্রবলেমস। আচ্ছা, তিনটা আমরা এখানে একটা নদী সেলস সম্বন্ধে আমরা জানি। আবার মিক্স এবং ইয়াল্ড মোটামুটি মনে হয় আমরা একটু আজ করতে পারি, যে ম্যাটেরিয়াল এবং লেবারের মিক্স যদি হয়, একাধিক ম্যাটেরিয়াল যদি থাকে তাহলে সেখানে মিক্সিং এর বিষয় আছে, যেটা আমি গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম। লেবারের ক্ষেত্রেও তাই হতে পারে, সেমি স্কিল, স্কিল, আর তারপরে নো স্কিল, হ্যাঁ, আনস্কিল। তো এখানেও একটা লেবার মিক্স হতে পারে, সেখানে একটা মিক্সিং এর একটা বিষয় থাকতে পারে। প্ল্যানিং এন্ড অপারেশন ভ্যালিউটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের আসলেই শেখার বিষয় আছে এখানে। এটা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে পাবো, হয়তো আজকে করতে পারলে ভালো, নাহলে কালকে নেক্সট ক্লাসে করবো, বাট দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু নো। তো অ্যাডভান্স ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সেস এর মধ্যে মিক্স এবং yield, মিক্স এবং yield দুইটা শব্দ এখানে আছে। In many industries, particularly process industries, input consists of more than one type of material, and it is possible to vary the mix. আমি গত ক্লাসে বলেছিলাম যে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলাম সিমেন্ট ফ্যাক্টরির একটা এক্সপেরিয়েন্স দিয়ে, এই ম্যাটেরিয়াল মিক্সটা আমরা কিভাবে আমরা কম বেশি করে আমাদের প্রোডাক্টটাকে আবার রিভাইজ করেছিলাম ইনপুটগুলোকে। সেরকম প্রসেস ইন্ডাস্ট্রি মানে হচ্ছে ধরনের প্রসেসের যেখানে প্রসেসিং হয়, একটা পর একটা প্রসেসিং থাকে, পার্টিকুলারলি ইন প্রসেস ইন্ডাস্ট্রিজ। ইনপুট কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ ম্যাটেরিয়াল, অনেকগুলো ম্যাটেরিয়াল নিয়ে ইনপুট হয়, and it's possible to vary the mix, এবং মিক্সটাকে ভ্যারি করা যায়, কম বেশি করা যায়। In many cases, this would then affect the quantity of output produced. তাহলে কি হয়, যদি আমার ম্যাটেরিয়াল মিক্সের যদি আমরা উল্টা একটু কম বেশি করি, তখন আমাদের অনেক ক্ষেত্রে হয় কি কোয়ান্টিটি আউটপুট যে কোয়ান্টিটি হয়, ইনপুটের সঙ্গে ইনপুট অনেকগুলো ম্যাটেরিয়াল দিলাম, ওটা থেকে তো আউটপুট আমার একটা ফিনিশ প্রোডাক্ট বের হবে, তো আউটপুট কোয়ান্টিটি যেটা হবে সেটার মধ্যে কিছু এফেক্ট হতে পারে, প্রভাব পড়তে পারে। To analyze this, the usage variance can be broken down into mix and yield variances. তাহলে usage varianceটাকে আমরা সেক্ষেত্রে মিক্স এবং yield variance এর মধ্যে দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে material mix varianceটা কি জিনিস? The material mix variance arises when the mix of materials used differs from the predetermined mix included in the calculation of the standard cost of an operation. আমরা ম্যাটেরিয়াল একটা প্রোডাক্টের জন্য আমরা প্রোডাকশনের সময় আমরা যখন একটা স্ট্যান্ডার্ড একটা মিক্স যখন চিন্তা করি, প্রি ডিটারমাইন্ড একটা যখন মিক্স চিন্তা করি, সেইটা যদি আমরা অ্যাকচুয়াল ক্ষেত্রে যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু একটা মিক্স ভ্যারিয়েন্সের একটা বিষয়, একটা ভ্যারিয়েন্সের সৃষ্টি হবে, এবং এই ভ্যারিয়েন্সটাকে মিক্সিং এর ডিফারেন্সের কারণে যেহেতু ভ্যারিয়েন্সটা হচ্ছে, ওটাকে আমরা তখন বলবো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সেস। Therefore, material yield variances. The material yield variances arises when there is a difference between standard output for a given level of input. এই কথাটা বুঝেন, difference between the standard output for a given level of output and the actual output attained. মনে করেন স্ট্যান্ডার্ড মিক্স রেশিওতে দিয়ে আমি স্ট্যান্ডার্ড মিক্স রেশিওতে ম্যাটেরিয়ালগুলোকে, বিভিন্ন ম্যাটেরিয়ালকে যখন আমি ইনপুট দিব, সেটার আউটপুট কি হবে সেটার একটা স্ট্যান্ডার্ড তো আমরা নিশ্চয়ই প্রথম থেকেই ভেবে থাকবো, এস্টিমেট করে থাকবো। সেটাই বলছে যে স্ট্যান্ডার্ড আউটপুট ফর এ গিভেন লেভেল অফ ইনপুটস অ্যান্ড দ্য অ্যাকচুয়াল আউটপুট। এবং তাহলে ভ্যারিয়েন্সটা কখন হয়, যখন স্ট্যান্ডার্ড লেভেল অফ ইনপুটের মধ্যে স্ট্যান্ডার্ড আউটপুট কত হবে সেটার সঙ্গে যখন আমি অ্যাকচুয়াল আউটপুটটা যখন আমি ডিফারেন্স পাবো, তখনই এটা বলা হবে যে ম্যাটেরিয়াল yield variance। তার মানে কোয়ান্টিটি, yield মানে হচ্ছে কোয়ান্টিটির কথা এখানে বলা হচ্ছে, যে আমি কতটুকু কোয়ান্টিটি দিলাম ইনপুট হিসেবে ম্যাটেরিয়াল এবং কতটুকু কোয়ান্টিটি পেলাম। তাহলে স্ট্যান্ডার্ড কি ছিল, স্ট্যান্ডার্ড কত হওয়ার ভাবছিলাম আমরা, এস্টিমেট করেছিলাম, এবং অ্যাকচুয়ালি কত পেয়েছি সেই ডিফারেন্সটা করাটাই হচ্ছে ম্যাটেরিয়াল yield variance। The meaning of mixed variance. For materials and labor variances, আমি এখানে প্রথম দুই তিনটা পৃষ্ঠা আছে, থিওরি বেশি থিওরি কথা আছে, এই কথাগুলো আমাদের মাথায় ভালো মতো ঢুকাতে হবে, এবং এগুলোই কনসেপ্টের এই বিষয়গুলো যদি মাথায় ভালো ঢুকে, তাহলে আমাদের কম্পিটিশনে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো আমি বলছি আপনারা ভালো মতো বোঝেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ডিসকাস করবেন আমার সঙ্গে, ডিসকাস করলে একদম ক্লিয়ার থাকবে। তো দ্য মিনিং অফ মিক্সড ভ্যারিয়েন্স, এক মিনিট, the meaning of mixed variance. For materials and labor variances, a mixed variance measures whether the actual mix that occurred was more or less expensive than the standard mix. If the mixture is very
so that a larger than expected proportion of a more expensive material is used, there will be an adverse variance. কি হয় মিক্সচার যদি ভ্যারি করে, মিক্সচারের যদি বিভিন্ন ম্যাটেরিয়ালের মিক্সচার যদি ভ্যারি করে এবং so that a larger than expected proportion মানে expected proportion for a more expensive material, আমি more expensive material কে কি করলাম, আমি কম বেশি করলাম অথবা বেশি করলাম, so that a larger than expected proportion of a more expensive material is used, there will be an adverse variance. যদি আমি বেশি দামি ম্যাটেরিয়াল থেকে যদি বেশি ব্যবহার করি তখন তো ভ্যারিয়েন্সটা আমার বিপক্ষে যাবে, অ্যাডভার্স হয়ে যাবে। When a larger than expected proportion of a cheaper material is included in the mix, then a favorable variances occurs. For example, suppose that a product consists of two materials, X and Y. The standard mix of the two items is 50-50. The material X is much more expensive than material Y. এখন, if the actual mix used to make the product contains more than 50% of X and less than 50% of Y, the actual mix will be more expensive than the standard mix, because it includes a bigger than standard proportion of the expensive material. The mix variance will be adverse. Similarly, if the actual mix used to make the product contains less than 50% of X and more than 50% of Y, the actual mix will be less expensive than the standard mix, and the mix variance will be favorable. তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের যদি প্রোডাক্টের যে সমস্ত ম্যাটেরিয়ালের দাম বেশি, আমাদের যে ইনপুট ম্যাটেরিয়ালগুলোর যেগুলো দাম বেশি সেগুলো যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে আমার অ্যাডভার্স রেজাল্ট আসবে, যদি আমরা কম ব্যবহার করি তাহলে আমার নেগেটিভ রেজাল্ট আসবে। তাহলে আবার কোয়ান্টিটিও তো ওগুলো এফেক্ট করতে পারে, সেগুলো আমরা আলোচনাতে ভবিষ্যতে আরো ক্লিয়ার হয়ে যাবে। তার প্রোডাক্টের মান তখন খারাপ হয়ে যাবে না, আমরা ফেভারেবল বলতেছি, প্রোডাক্টের মান তখন খারাপ হবে না? খারাপ হতে পারে। ফেভারেবল মানে তো মনে হয় যে ফেভার খুব ভালো। এক্স্যাক্টলি, ভেরি গুড কোশ্চেন আপনার। এই কোশ্চেনটা হ্যাঁ আমি আপনার কথা ধরতে পেরেছি। এই আপনার প্রশ্নের উত্তরটা আমরা সামনে যখন কথা বলতে আগাবো তখন দেখবেন আপনার এই প্রশ্ন যেটা মনে যাচ্ছে এটা উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার খুব ভালো একটা প্রশ্ন মনে আসছে। দিস ইজ দ্য থিং। হ্যাঁ, এই যে আপনি চিন্তা করতে পারছেন এটাই হচ্ছে আপনার কোয়ালিটি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দ্য মিনিং অফ yield ভ্যারিয়েন্স। তাহলে আমরা এখন মিক্স ভ্যারিয়েন্স সম্বন্ধে একটু জানলাম যে আমার প্রোডাক্টে যে আমার যে ইনপুট ম্যাটেরিয়াল আছে সেটা যে মিক্সের যে ভ্যারিয়েন্সের মধ্যে যেটা আমরা কম বেশি করি তাহলে কি হবে, আমার ভ্যারিয়েন্স অ্যাডভার্স অথবা ফেভারেবল হতে পারে। এবার yield ভ্যারিয়েন্স, দ্য মিনিং অফ yield ভ্যারিয়েন্স। আরো একটা ফ্যামিলির বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি, আপনি একটু প্লিজ মিউট করেন। The meaning of the yield variance টা কি জিনিস? A material's yield variance is similar to a material's usage variance. আমরা material's usage variance টা শিখেছি আগের চ্যাপ্টারে। তো yield variance টা হচ্ছে কোয়ান্টিটি সংক্রান্ত। A material use variance is similar to material usage variance. However, instead of calculating a usage variance for each material separately, a single yield variance is calculated for all the materials as a whole. আমরা যে আগে চ্যাপ্টারে পড়েছি ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স গুলোর মধ্যে ইউসেজ ভ্যারিয়েন্সের মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা করে করেছি, সেটা এবারে না করে আমরা yield ভ্যারিয়েন্স নির্ধারণ করার সময় আমরা সবগুলো ম্যাটেরিয়াল ইনপুট দিয়ে আউটপুটে কি আসছে সেটা ক্যালকুলেশন করি, যেহেতু করি এই জন্য আমাদের এখানে অ্যাজ এ হোল এটাকে আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এটা কি বলতে হয়, ম্যাটেরিয়াল yield variance is similar to a material usage variance. However, instead of calculating a usage variance for each material separately, a single yield variance is calculated for all the materials as a whole. Achha, the yield variance is calculated first of all in terms of units of material and is converted into a money value at the weighted average standard cost per unit of materials. এইটাকে ভালোভাবে মাথায় ঢোকান, কারণ আমরা প্রবলেম সলভিং সময় এই কথাটা আমাদেরকে আসবে। কি বলতেছে, the yield variance is calculated first of all in terms of unit. তুমি আমরা ভ্যারিয়েন্সটাকে ইউনিটের মধ্যে আগে ভ্যারিয়েন্সটা কত ইউনিটে বের করে ফেলি, in terms of units আমরা ক্যালকুলেশন করে ফেলি of materials and is converted into a money value at the weighted average per unit of material.
আচ্ছা, আমাকে কেউ একজন উত্তর দেন এবার, আপনার কাছে প্রশ্ন করছি, what does mean by weighted average standard cost per unit? এটা কি হতে পারে? একটু আন্দাজ করে বলেন, ভুল হলে কোনো অসুবিধা নেই, ভুল হলে ভুল বলেন, কিন্তু বলেন কিছু। What does mean this যে weighted average standard cost per unit of material হতে পারে? আপনারা যখন নিশ্চয়ই আগে করেছেন, আই বিলিভ সেই একই ধরনের সেন্স থেকে বলেন যে weighted average standard cost per unit of material, এই কথাটার অর্থ কি? কেউ কি বলতে পারবেন আমাকে কি হতে পারে? যত ধরনের আমি ম্যাটেরিয়াল ইউজ করব, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের প্রাইস যেটা থাকবে ওদিকে একসাথে আমি যত আমি যদি 3টা আইটেম নিই, যে এক্স ওয়াই জেড, 3টার প্রাইসটা নিব, নিয়ে 3 দ্বারা ভাগ করে আমি যে ওয়েটেড এভারেজটা পাবো, এটার কস্টিং এটাকে স্ট্যান্ডার্ড কস্ট দেবো, এরকম। জি অবশ্যই, তো এরকমই। তখন এভারেজ করব ওটাকে, এভারেজ করে আমরা 3টা প্রাইস 3 ধরনের আছে, সেগুলোকে 3টাকে কোয়ান্টিটি গুণ করে এভারেজ করে আমরা ওইটাকে প্রত্যেকটা ওয়েট অনুযায়ী, তার মানে ওয়েটেড এভারেজ যখন বলছি তার মানে একটা পার্সেন্টেজের বিষয় আসছে না মনে মনে, যে মানে প্রপোর্শনের কথা চলে আসবে। একটা ওয়ান হোল একটা বিষয়কে 3টা ম্যাটেরিয়ালের কথা বললেন, 3টা ম্যাটেরিয়ালকে কোনটা ম্যাটেরিয়াল কত পার্সেন্ট করে ঢুকতেছে, কত পার্সেন্টেজ করে ঢুকতেছে, সেটাকে আমরা পার্সেন্টেজ ওয়াইজ করে ওইটাকে ওয়েট দিয়ে কস্টিং দিয়ে গুণ করে, কস্ট দিয়ে গুণ করে, তখন আমরা এই ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ম্যাটেরিয়াল পাবো। আপাতত একটু মাথায় রাখেন, অঙ্ক করার সময় এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট আমাদের বের করতে হবে ইয়াল ভ্যারিয়েন্স করার সময়। When a mixed variance is calculated, it is assumed that the mix of material or labor can be controlled. দেখেন এখানে ম্যাটেরিয়ালের সঙ্গে সঙ্গে লেবার কথা বলে দিচ্ছে। আসলে কি জানেন, ম্যাটেরিয়াল এবং লেবারের এই ক্যালকুলেশন মিক্সড এবং ইয়াল ক্যালকুলেশন, মিক্সড ভ্যারিয়েন্স এবং ইয়াল ভ্যারিয়েন্স ক্যালকুলেশনের মধ্যে ম্যাটেরিয়াল এবং লেবারের ক্ষেত্রে একই প্রসিডিওর, একই ধরনের আপনার সেন্স অ্যাপ্লাই করতে হবে। তাই বলতেছে একসঙ্গে বলে ফেলতেছে কথাগুলো। তো বলতেছে ম্যাটেরিয়াল yields ভ্যারিয়েন্স, এটা কি আমরা এখানে আছি না কোথায়? হ্যাঁ, the materials yield variance is similar to a materials usage variance. However, instead of calculating a usage variance for each material separately, a single yield variance is calculated for all the materials as a whole. The yield variance is calculated first of all in terms of units of material and is converted into a money value at the weighted average standard cost per unit. When a mixed variance is calculated, it is assumed that the mix of materials or labor can be controlled. এই যে কন্ট্রোল কথাটা আসছে, আমি এই শব্দের উপর একটু জোর দিতে যাচ্ছি, বিকজ এই শব্দটা আমাদেরকে বারে বারে আমাদের কাছে সামনে আসবে এবং এই শব্দটা নিয়ে আমাদের কাজ অনেক বেশি আছে। কন্ট্রোল কথাটা আবার এসে গেছে। দেখেন আমরা কিন্তু প্রথম থেকেই যে কয়েকটা চ্যাপ্টার পড়েছি, বারে বারে কন্ট্রোল কথাটা আসছে। When a mixed variance is calculated, it is assumed that the mix of materials or labor can be controlled. The material yield should therefore be assessed for all the materials combined, not for each item of material separately. যখন ম্যাটেরিয়াল yield variance করব তাহলে কম্বাইন্ডলি করব, সেপারেটলি করব না। Similarly, the labor yield variance should be assessed for the labor team as a whole. Labor team মানে তো এখানে স্কিল লেবারও আছে, আমার সেমি স্কিল লেবার থাকতে পারে, অথবা একেবারে আনস্কিল লেবার থাকতে পারে। তাহলে সবগুলো ধরনের লেবারকে নিয়ে আমার একটা টিম হয়। সিমিলারলি সেজন্য দ্য লেবার yield variance should be assessed। যেমন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে XYZ বললেন, সুমি বললেন XYZ, লেবারের ক্ষেত্রেও সেমি স্কিল আনস্কিল লেবার একটা টিম হতে পারে, একই ধরনের কিন্তু কনসেপ্ট। নট ফর ইচ, তাহলে as a labor team as a whole, not for each grade of labor separately. এটা কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? রিয়াল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে as a whole করব, এভারেজ করে করে। The yield variance then tells us the effect of varying a total input of a factor of production. Total input কি বলতেছে? Input of a factor of production. For example, materials and labor, factor of production আমরা ফ্যাক্টরিং করে ফেলবো, মনে করেন কত ইনপুট হলো এবং আউটপুট কত হলো, ওটা রেশিও করলে যেটা আসবে সেটা হচ্ছে ফ্যাক্টরি, সেটাকে বলে ফ্যাক্টর অফ প্রোডাকশন। While holding constant the input mix, the proportions of the types of materials or labor used, and the weighted average input price, that the price of the factor of production, and weighted average input unit price of the factor of the production.
ওই যখন আমরা কত ইউনিট ঢুকলো এবং কত ইউনিট বেরোলো, ধরুন 100 ঢুকলো তো 90 বেরোলো, তো সেটা যে 100 ভাগের 90 তখন একটা ফ্যাক্টরিং করা যাবে, বা 90 ভাগের 100, দুরকম দুইভাবেই করা যায়। ইনপুট ভার্সেস আউটপুট অথবা আউটপুট ভার্সেস ইনপুট, সেটাও হতে পারে, দুইভাবেই করা যায়। আমরা একটু সামনে এসে একটু আর ক্লিয়ার হবে। এবার ক্যালকুলেটিং মিক্স এন্ড yield variance, এবার আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব সেখানে চলে যাচ্ছি। There are two different methods for calculating the mix variance mentioned in the syllabus: the individual units method and the weighted average method. দুইটা মেথড, একটা হচ্ছে the individual unit method, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইউনিট নিয়ে যখন ক্যালকুলেশন করতে বলা হয় ইন্ডিভিজুয়াল ইউনিট মেথড, আর weighted average মেথড হচ্ছে যখন আমরা একটু আলোচনা করলাম weighted average মেথডে এটা করতে পারি, দুইভাবে করতে পারি। The individual units method is easier to calculate and understand, so you should use this in the exam if you have a choice. যখন আপনার চয়েস থাকবে এক্সামিনেশনে তখন আপনি ইন্ডিভিজুয়ালি করলে কোনো অসুবিধা নেই, বাট the weighted average is technically superior. এই কথাটা মনে রাখবেন, weighted average মেথডটা টেকনিক্যালি সুপিরিয়র। কেন সুপিরিয়র, কিভাবে সুপিরিয়র হয় একটা এক্সাম্পলে আমরা পরের দিকে পাবো, তখন আপনারা বুঝতে পারবেন। আপাতত একটুকুই মাথায় রাখেন যে ইন্ডিভিজুয়াল ইউনিট এবং weighted average যদি দুইটাই যদি আপনার অপশন থাকে পরীক্ষা হলে আপনি হয়তো ইন্ডিভিজুয়াল ইউনিট করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু weighted average মেথডটা টেকনিক্যালি সুপিরিয়র। কেন সুপিরিয়র সেটা আমরা ওই যে অপারেশনস এবং অপারেশন ভ্যারিয়েন্স এবং পারফরম্যান্স, যে আরো দুটো আছে না লাস্টের দিকে ভ্যারিয়েন্স, এই যে কি প্ল্যানিং এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্স, এইটা যখন আলোচনা করবো তখন কিন্তু এটা কেন সুপিরিয়র এই কথাটা সম্ভবত তখন আসবে। সো দেখি, both methods produce exactly the same total figure for the mixed variance. দুইটা মেথডে কিন্তু একই রকম রেজাল্ট আসবে। তারপরে কিন্তু এভারেজ weighted average কে সুপিরিয়র কেন বলছে সেটা আমরা বুঝতে পারবো পরে। both methods কিন্তু produce exactly the same total figure for the mixed variance. Both methods compare the actual mix of materials with the standard mix. ঠিক আছে, the actual mix সমান সমান is equal to the actual quantities of materials used for each material individually and in total. এটা হচ্ছে actual mix, আর standard mixটা হচ্ছে কি সমান সমান the actual total quantity of materials used with the total divided between the individual materials in the standard proportions. কথাটা বুঝেন কি বলতেছে? স্ট্যান্ডার্ড মিক্সটা কি? স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল মিক্স তো বুঝে গেছি। অ্যাকচুয়াল মিক্সটা ধরো অ্যাকচুয়াল কোয়ান্টিটিস অফ ম্যাটেরিয়ালস ইউজড, অ্যাকচুয়ালি কি অবস্থা ওটা তো কোনো ঝামেলা নাই, এটা একটু বোঝার। স্ট্যান্ডার্ড মিক্সটা কি জিনিস, কিভাবে আমরা ক্যালকুলেশন করব? দ্য টোটাল the actual total quantity of material used, actual total quantity of material used তখন হবে with the total divided between the individual materials in the standard proportions. তাহলে স্ট্যান্ডার্ড মিক্স হবে সেটা টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে আমি স্ট্যান্ডার্ড প্রপোর্শনে যখন আবার প্রপোর্শন করে যখন আমি যখন ভাগ ভাগ করে দেখব সেটাই আমার স্ট্যান্ডার্ড মিক্স হবে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি টোটাল যেটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি হবে, যেটা আমার ম্যাটেরিয়াল ইউজ করছি টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে আমরা স্ট্যান্ডার্ড মিক্স অনুযায়ী যখন আমরা প্রপোর্শন করে দেখাবো, ভাগ করব, টোটাল ডিভাইডে ভাগ করব, তখন সেটা বলা হবে স্ট্যান্ডার্ড মিক্স। The mix variance in units of materials is the difference between the actual mix and the standard mix. তাহলে এই অ্যাকচুয়াল তখন আমরা স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল থেকে ভাগ আমরা ডিফারেন্স করব, সেটা যা বাইরে হবে সেটা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স। তার মানে কি, আমি মিক্সিং নিয়ে যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে আমার স্ট্যান্ডার্ড মিক্সের আমি যেটা চিন্তা করেছিলাম এবং অ্যাকচুয়াল মিক্স, সেটা ডিফারেন্স করার জন্য আমি মিক্সিং রেশিও অনুযায়ী স্ট্যান্ডার্ডে যে মিক্সিং রেশিওটা আমি প্রথমেই ঠিক করেছিলাম, প্রোডাকশন করার আগেই যেটা ঠিক করেছিলাম, সেই প্রপোর্শনে আমার অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি যেটা আমি ইনপুট দিয়েছি সেই প্রপোর্শনে সেই অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে আমি ভাগ করব। যেমন XYZ আমার হয়তো X 50%, Y 30%, Z 20%। তাহলে আমি 10,000 ইউনিট ইনপুট দিয়েছিলাম অ্যাকচুয়ালি, তাহলে 10,000 ইউনিটে আমি XYZ এর 50, 30, 20 প্রপোর্শনে আমার কত হওয়া উচিত ছিল স্ট্যান্ডার্ড মিক্সিংটা। এবং অ্যাকচুয়াল মিক্স তো আর এর সঙ্গে তো আমরা অ্যাকচুয়াল মিক্সটা আগে আমি আছেই, এর সঙ্গে অ্যাকচুয়াল মিক্সের যখন ডিফারেন্সটা বের করতে পারবো সেখানেই আমার বের হয়ে যাবে দ্য মিক্স ভ্যারিয়েন্স উইথ ইন ইউনিটস অফ ম্যাটেরিয়ালস, যে মিক্স ভ্যারিয়েন্স যখন বের হয়ে আসবে। তাহলে এটা গেল
একটা। দেন আসেন ম্যাটেরিয়ালস মিক্স ইন্ডিভিজুয়াল। এবার আমার যে দুইটা মেথড আছে আমাদের, সেই দুইটা মেথড নিয়ে আমরা আপনাদের চলে যাচ্ছি। ম্যাটেরিয়াল মিক্স, ইন্ডিভিজুয়াল ইউনিটস মেথড। তাহলে ইন্ডিভিজুয়াল ইউনিটস মেথডে ম্যাটেরিয়াল মিক্স আমরা কিভাবে বের করব? এক নম্বর আমরা করব দ্য রাইট ডাউন দ্য অ্যাকচুয়াল ইনপুট। দিস ইজ অ্যাকচুয়াল মিক্স। এই যে অ্যান্সারটা করলাম এখানে অ্যাকচুয়াল মিক্স। আমরা অ্যাকচুয়াল ইনপুটটা তো প্রথমে আমরা লিখে ফেলবো। নাম্বার 2 তে করব কি, টেক দ্য অ্যাকচুয়াল ইনপুট in total and push it down one line and then work it back in standard proportions in the standard mix. এই যে আলোচনা করলাম স্ট্যান্ডার্ড মিক্স নিয়ে, সে কথাই বলছে যে আমরা স্ট্যান্ডার্ড মিক্সের যে প্রপোর্শন অনুযায়ী take the actual input in total and push it down one line and then work it back in the standard proportions. স্ট্যান্ডার্ড প্রপোর্শনে তখন আমি অ্যাকচুয়াল ইনপুটটাকে ভাগ করে ফেলবো স্ট্যান্ডার্ড মিক্সটা বের করার জন্য। তাহলে অ্যাকচুয়াল মিক্সটা হচ্ছে অ্যাকচুয়াল ইনপুটটা যা আছে তাই, x y z এর মধ্যে কোন x কত দিলাম, y কত দিলাম, z কত দিলাম, স্ট্যান্ডার্ড মিক্সের মধ্যে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড প্রপোর্শনে যে ভাগ করে ফেললাম। নাম্বার 3, ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্ট্যান্ডার্ড মিক্স line 2 and the actual mix line 1. This is the mix variance in terms of physical quantities and must add up to 0 in total. 0 টা হয়ে যাবে কারণ কোয়ান্টিটি কিন্তু সেম থাকবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি সেম থাকবে, শুধু প্রপোর্শনটা আমরা তখন ভাগ করে দেখব কোনটা গিয়েছে। সুতরাং ওই যে মাস্ট অ্যাড আপ টু 0 ইন টোটাল। ইফ ইউ ইউজ এ হায়ার দেন এক্সপেক্টেড প্রপোর্শন অফ ওয়ান ম্যাটেরিয়াল, you must use a lower than expected proportion of something else. যদি আপনি XYZ এর মধ্যে 50%, 30% and 20% ইউজ করেন তাহলে তো 100% হলো। আবার যদি আপনি ম্যাটেরিয়াল X এর 40% করেন, ম্যাটেরিয়াল Y তে 40% করেন, তাহলে Y X Z এ গিয়ে 20% হবে। তাহলে 100% তো মিলাতেই হবে আমাদের। সেই কথাই বলছে এখানে যে you must use a lower than expected proportion of something else. If you use a higher than expected proportion of one material, you must use the lower than expected proportion of something else. সেটাই এটাই তার মিনিং। নাম্বার 4 কি করব? নাম্বার 4 স্টেপে মাল্টিপ্লাই দ্য স্ট্যান্ডার্ড প্রাইস পার কেজি। তখন স্ট্যান্ডার্ড প্রাইস পার কেজি কে দিয়ে আমরা তখন মাল্টিপ্লাই করে দেব। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রাইসের সঙ্গে প্রত্যেকটা প্রাইস গুণ, প্রত্যেকটা কোয়ান্টিটিকে প্রত্যেকটা প্রাইস গুণ করব, ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল গুণ করব। And number 5, this gives the material variance in financial terms. In terms of financial আসবে গুণ করব। এই যে একটা এখানে প্রফর্মা দেওয়া আছে, ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি এবং টোটাল। অ্যাকচুয়াল ইনপুট ম্যাটেরিয়াল এ কত কেজি, ম্যাটেরিয়াল বি কত কেজি, টোটাল লিখে দিচ্ছে কত কেজি। নাম্বার 2 তে অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন। যে স্ট্যান্ডার্ড প্রপোর্শনে আমার এই যে অ্যাকচুয়াল ইনপুট যেটা আছে এই টোটাল ফিগারটাকে, এটাকে আমি প্রপোর্শন দিয়ে গুণ করে করে যে ম্যাটেরিয়াল এ কত প্রপোর্শন হওয়া উচিত ছিল স্ট্যান্ডার্ড অনুযায়ী, ম্যাটেরিয়াল বি কত হওয়া ছিল স্ট্যান্ডার্ড অনুযায়ী, এই যে টোটাল অ্যাকচুয়াল ইনপুট আছে সেটাকে আমি গুণ করে করে প্রপোর্শন গুণ করে করে আমি এখানে ম্যাটেরিয়াল এ কত বি কত সেটা আমরা লিখে ও টোটালটা কিন্তু এটা থেকে এটা বরাবর মিলে যাবে কিন্তু। তারপরে আমি কি করব, আমরা তখন ডিফারেন্স করব অ্যাকচুয়াল ইনপুটের সঙ্গে অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনস, ডিফারেন্সটা বের করে ফেলবো। এটা অ্যাডভার্সও হতে পারে, ফেভারেবল হতে পারে। দেন স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব, মানে আমার ম্যাটেরিয়াল এর স্ট্যান্ডার্ড প্রাইস কত, ম্যাটেরিয়াল বি স্ট্যান্ডার্ড প্রাইস কত, সেই স্ট্যান্ডার্ড প্রাইস আমরা গুণ করব। গুণ করার পরে ম্যাটেরিয়াল মিক্স পেন্ডেন্স এটা এর কত বি কত পেয়ে যাব, টোটাল ফিগারটা পেয়ে যাব। বুঝা গেছে একটু পর্যন্ত? বলেন, একটু অ্যানসার করেন। কেউ বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছি। একটু কথাবার্তা না বললে আমি তো হারাই যাচ্ছি আসলে, আপনাদেরকে দেখতেও পাচ্ছি না। বুঝতে পারছি। ওকে, আমাকে রেসপন্স করবেন, আমি জিজ্ঞেস করলে আপনারা একটু প্লাই। জি বলেন স্যার। অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, এটা আরেকবার একটু স্যার একটু বলবেন স্যার? অবশ্যই বলবো। অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, আমরা স্ট্যান্ডার্ড যখন করেছিলাম ম্যাটেরিয়াল, তিনটা ম্যাটেরিয়াল মনে করেন এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্ষেত্রে মনে করেন ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, মনে করেন দুইটা ম্যাটেরিয়াল আমার ইনপুট হয় একটা প্রোডাক্ট বের করার জন্য, দুইটা ম্যাটেরিয়াল লাগে, একটা ম্যাটেরিয়াল এ একটা ম্যাটেরিয়াল বি। এখন ম্যাটেরিয়াল এ আমি ভেবেছিলাম যে 60% দিব, ম্যাটেরিয়াল বি দিব 40%। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্রপোর্শন। আমি এস্টিমেট করেছিলাম যে 60% ম্যাটেরিয়াল এ দিব, 40% ম্যাটেরিয়াল বি দিব, তাহলে আমার একটা প্রোডাক্ট বের হবে। এখন এই যে প্রপোর্শন, এটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রপোর্শন। 60% এ, 40% বি, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রপোর্শন। এখন অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, তাহলে আমি যে অ্যাকচুয়াল ইনপুট দিয়ে টোটাল যে ফিগারটা দিই, তখন আমি এই টোটাল ফিগার অফ ম্যাটেরিয়ালটাকে আমি ওই যে 60% এবং 40% হিসাব করেছিলাম প্রথমেই প্রোডাকশন আগে, সেটা দিয়ে আমি গুণ করে করে
আমি ম্যাটেরিয়াল এ কত ম্যাটেরিয়াল বি কত স্ট্যান্ডার্ড প্রপোর্শন কত হওয়া উচিত ছিল সেটা বের করতেছি সেটাকে বলা হচ্ছে কি অ্যাকচুয়ালি ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনস থ্যাংক ইউ বুঝা গেছে জি স্যার আচ্ছা আপনি কি দেব বলছেন দেব না স্যার বিপুল হোসেন বলছিলাম বিপুল হোসেন বলছেন আচ্ছা ঠিক আছে তো ডিফারেন্স ইন কোয়ান্টিটি তাহলে পেয়ে গেলাম ডিফারেন্স ইন কোয়ান্টিটি কি পেলাম যে আমার অ্যাকচুয়াল ইনপুট থেকে অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনকে বাদ দিলে আমার ডিফারেন্স ইন কোয়ান্টিটি পেয়ে যাব এটাকে দিয়ে আমি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করলে বাকিটা সহজ এটাই হচ্ছে একটু 2 নম্বরটাই হচ্ছে একটু বোঝার বিষয় এটাও তেমন কঠিন কিছু না কম্পিটিশন ভেরি ইজি কনসেপ্টটা আমাদের বোঝার বিষয় কনসেপ্ট যদি মাথায় ঢুকে যায় কম্পিটিশন ইজ রিয়েলি ভেরি সিম্পল তারপর আসেন ম্যাটেরিয়াল এটা হচ্ছে কি আমাদের তাহলে কি জানলাম আমরা ম্যাটেরিয়াল মিক্স ইন্ডিভিজুয়াল ইউনিটস মেথডে তাহলে আরেকটা মেথড আছে না আমরা দুইটা মেথড কথা বলছিলাম যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিটস মেথডে যাব আর একটা হচ্ছে এভারেজ weighted average মেথডে যাব weighted average মেথড কি the format is similar to that used for the individual units method format almost same এই ফরম্যাটেই হবে কিন্তু পার্থক্য আছে except that once the difference in quantity has been calculated instead of multiplying by the individual material price we multiply by the difference between the individual price and the weighted average price এক্ষেত্রে আমরা কি করব জানেন আমরা প্রাইসটাকে ওয়েটেড এভারেজ প্রাইসে নিয়ে আসবো মনে করেন ম্যাটেরিয়াল এর একটা প্রাইস ম্যাটেরিয়াল বি এর একটা প্রাইস তাহলে ওই দুইটাকে প্রাইসকে আমরা আগে ওয়েটেড এভারেজ 60% এ 40% বি তারপরে ওইটাকে আমরা ওই ম্যাটেরিয়াল প্রাইস দিয়ে গুণ করে ওয়েটেড এভারেজ করব করার পরে যে প্রাইসটা হবে ওটা স্ট্যান্ডার্ড ওয়েটেড এভারেজ প্রাইস থাকবে ওইটার থেকে আমার অ্যাকচুয়াল প্রাইসটা কত হবে সেটাকে বাদ দিই সেই কথা বলছে যে দ্য ফরম্যাট ইজ সিমিলার এটুকু ঠিক আছে দ্য ফরম্যাট ইজ সিমিলার টু দ্যাট used for the individual units method except that once the difference is in quantity has been calculated a difference in calculation যখন হয়ে গেছে 3 নম্বর মান যখন হয়ে গেছে আমার we multiply the instead of multiplying by the individual price এখানে যখন স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করছি আমরা ম্যাটেরিয়াল কে আগে সিঙ্গেল মেথডে স্ট্যান্ডার্ড প্রাইস এ স্ট্যান্ডার্ড প্রাইস বি দিয়ে গুণ করছিলাম সেটা এখন না করে সেটা আমরা কি করব instead of multiplying by the individual material price we multiply by the difference between the individual price and the average weighted average price ওই যে weighted average price যেটা বের করে ফেলবো সেটা থেকে আমার ইন্ডিভিজুয়াল প্রাইসের যে ডিফারেন্স আছে সেটাকে বিয়োগ করব বিয়োগ করে ওটা দিয়ে গুণ করলে আমার weighted average মেথডের প্রাইসটা তখন বের হবে শুধু স্ট্যান্ডার্ড প্রাইসটা আমরা স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব না এখানে ডিফারেন্স দিয়ে গুণ করব তাহলে আমরা ম্যাটেরিয়াল মিক্সড প্রাইসটা পেয়ে যাব তারপরে আসেন মাথায় মোটামুটি মনে হয় এটা না ঢুকলেও একটু পরে ঢুকে যাবে খুবই ইজি বিষয়টা খাতারে আলোচনা আবার আমি করি একবার ম্যাটেরিয়াল মিক্স ওয়েটেড এভারেজ মেথড দ্য ফরম্যাট ইজ সিমিলার টু দ্যাট used for the individual units method except that once the difference in quantity has been calculated instead of multiplying by the individual material price we multiply by the difference between the individual price and the weighted average price calculate the weighted average price standard cost of material this is needed for step 4 এই যে step 4 এর মধ্যে যেটা বললাম সেটা লাগবে you have to be very careful there here this weighted average is the weighted average cost per kg of input as we are just about to compare inputs এটা কিন্তু this weighted average is the weighted average cost per kg of input as we are just about to compare inputs তারপরে further details on the weighted average method the individual units method is easier to understand but it is slightly flawed the weighted average method is theoretically superior এই যে আবার বলতেছে the weighted average method is theoretically superior আগে বলছিল এখন আগে বলছে কেন superior সেটা আমরা পরে জানতে পারবো the weighted average method is theoretically superior is recommended by CIMA and is much more likely to be asked for by the examiner the superiority of the weighted average method will be seen in the test of your understanding at the end of this chapter the detailed stages in the calculations are as follows write down the actual usage
অ্যাকচুয়াল ইউসেজটা কত সেটাকে আমরা অ্যাকচুয়াল মিক্সের মধ্যে পেয়ে যাব। নাম্বার 2 স্টেপে take the actual usage in total and push it down one line and then work it back in the standard proportions. This is the standard mix. এই যে আগেরটার মতোই আমরা যে প্রথমবার যেটা ম্যাট্রিক্স মিক্সের কথা পড়ছিলাম সেখানেই তার মতোই। Calculate the difference. Number 3, calculate the difference between the standard mix and the actual mix. Line 1 এর সঙ্গে line 2 এর সঙ্গে ডিফারেন্স করে ফেলবো, line 2 এর সঙ্গে line 1 এর ডিফারেন্স করব। This is the mix variance in terms of kg, all liters, মানে কোয়ান্টিটিতে, and must add up to 0 in total. এই আগের কথাগুলোই। If you use a higher proportion of one type of material, you must have to use a lower proportion of another type. Remember what a mixed variance means. Using a higher proportion of a expensive type of material is adverse, but using a higher proportion of a cheaper type of material would actually be regarded as a good thing. তাহলে এই যে হায়ার প্রপোর্শন অফ যদি এক্সপেন্সিভ মেটেরিয়াল করি তাহলে অ্যাডভার্স হবেই, আর ইউজিং এ হায়ার প্রপোর্শন অফ এ চিপার টাইপ, হ্যাঁ এক্সপেন্সিভ চিপার টাইপ অফ ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে কি হবে, অ্যাজ গুড থিং, মানে আমার ফেভারেবল হবে, এই কথাই বলতেছে। We have just found out for each type of material whether we have used a higher or lower proportion of total of the material. In order to decide whether the variance is favorable or adverse, we need to know whether the type of experiment is comparing the individual cost of material and with average rate. তারপর নাম্বার 3 তে এত কথা বলে ফেললাম। নাম্বার 4 কি করব আমরা, determine for each type of material whether it is cheap or expensive compared to a weighted average price. Number 5, multiply the results. In 3 and 4, this is the mixed variance of financial terms. Performance একটু আলোচনা করি তাহলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ম্যাটেরিয়াল A, ম্যাটেরিয়াল B টোটাল, তাহলে টোটালের মধ্যে ইউসেজ, টোটাল অ্যাকচুয়াল ইউসেজ কত, ম্যাটেরিয়াল কত, টোটাল এটা কত। অ্যাকচুয়াল নাম্বার 2 তে অ্যাকচুয়াল ইউসেজ ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, আবার ওই আগের মতোই যে আলোচনা করেছিলাম, অ্যাকচুয়াল ইউসেজ ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনে কত হওয়া উচিত, মানে এই যে টোটালটা হবে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড প্রপোর্শন অনুযায়ী কত হওয়া উচিত ছিল সেটাকে বের করব। অ্যাকচুয়াল ইউসেজ ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, অ্যাকচুয়াল ইউসেজ মানে টোটাল অ্যাকচুয়াল ইউসেজকে স্ট্যান্ডার্ড প্রপোর্শন দিয়ে আমরা প্রপোর্শন করে করব। করার পরে ডিফারেন্স ইন কোয়ান্টিটি, তারপরে ইনটু ডিফারেন্স ইন রেট, ডিফারেন্স ইন রেট কি ওয়েটেড এভারেজ কস্ট অফ স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্ট। তার মানে আমার এই দুইটার ম্যাটেরিয়াল A এবং ম্যাটেরিয়াল B যে ওয়েটেড এভারেজ কস্টটা বের করব সেটার থেকে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্টটাকে বের করে এখানে লিখবো। যেমন এর ইন্ডিভিজুয়াল কস্ট মনে করেন 4 টাকা আর ওয়েটেড এভারেজ মনে করেন 5 টাকা, তাহলে এখানে লিখবো 5 মাইনাস ওয়েটেড এভারেজ 5 টাকা মাইনাস 4 টাকা 1 টাকা, আর এটার ক্ষেত্রে হয়তো 6 টাকা, এখানে হলো 5 টাকা, তাহলে এখানে এভাবে আমরা মানে স্ট্যান্ডার্ড টাকে ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট থেকে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্টটাকে বিয়োগ করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের সঙ্গে গুণ করে আমরা মিক্সড ভ্যারিয়েন্স বের করব। এবার ইয়ার ভ্যারিয়েন্স কিভাবে ক্যালকুলেশন করব? The yield variance only happens in total. দেখেন yield variance যে টোটাল আছে সেটা কিন্তু আমরা এখানে আগেও আসছিল। SEMA and the examiner do not consider individual yield variances to be meaningful. Individual yield variance করে কোনো meaningful কিছু হয় না। The yield variance is calculated in the same way under both methods. দুই মেথডেই কিন্তু একই ওয়েতে করা হয়। Number 1, calculate the standard yield. This is expected output from the actual input. Standard yield. This is expected output from the individual input. Output আমাদেরকে বলেন যে আউটপুট আমি যা দিব ম্যাটেরিয়ালে তার কি সম্পূর্ণ ইনপুট আমি যা দিব তার কি সম্পূর্ণ কি আউটপুট হয় না স্যার, ক্ষেত্রে হয় না, লস হয় স্যার, নরমাল লস বা অ্যাবনরমাল লস আছে স্যার, হয়ে যায়, অনেক ওয়েস্টেজ হয়, কিছু ম্যাটেরিয়ালের আপনার প্রবলেম হয়ে যায়। তাহলে ইনপুট মনে করেন আমার 100 হইলে হয়তো বা আউটপুট 99 হতে পারে বা 90 হতে পারে, হ্যাঁ। তো সেই বিষয়টা বলতেছে যে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ইয়ার্ড, তাহলে যদি আমার ইনপুট যদি 100 হয় আউটপুট যদি 90 হয় তাহলে 100 ভাগে 90, তো স্ট্যান্ডার্ড ইয়ার্ড কত সেটা একটা প্রশ্ন আমাদেরকে বের করতে হবে। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ইয়ার্ড, কম্পেয়ার দিস টু অ্যাকচুয়াল ইয়ার্ড, আমার অ্যাকচুয়াল ইয়ার্ড কত সেটার সঙ্গে কম্পেয়ার করব।
কম্পেয়ার করার পরে ডিফারেন্স বের করব দ্য ডিফারেন্স ইজ দ্য yield variance in physical terms and number 4 to express the variance in financial terms financial terms প্রথমে আমরা ফিজিক্যাল টার্মসে নিয়ে আসবো পরে আমরা ফিনান্সিয়াল টার্মসে করার জন্য কি করব টাকা দিয়ে গুণ করতে হবে কোন টাকা দিয়ে then we multiply that by the standard cost দিয়ে তখন গুণ করব one thing to be careful of however is that the yield variance considers outputs and so the standard cost is the standard cost per kg of output yield variance ta considers output থেকে আউটপুটটা হচ্ছে কি yield শব্দটা অর্থ আপনারা বুঝেন নিশ্চয়ই yield মানে কতটা পাইলাম এন্ড রেজাল্টটা কি yield হলো কি মূল্য দাঁড়ালো কি ভ্যালু দাঁড়ালো yield এর অনেকগুলো অর্থ এই ধরনের অর্থই ফিনিশিং এ আমরা at the end of the result কি পাইলাম so one thing to be careful of however is that the yield variance considers outputs and so the standard cost is the standard cost per kg of output. This gives the yield variance in financial terms. তখন আমরা যে গুণ করলে পেয়ে গেলাম তাহলে এই যে ওদের পারফরম্যান্সটা এরকম হবে স্ট্যান্ডার্ড yield of actual input দিলে কত আউটপুট হওয়া দরকার ছিল সেটা স্ট্যান্ডার্ড yield কি ছিল সেটা এখানে কেটিতে তারপর অ্যাকচুয়াল yield কি আসলে হচ্ছে কি সেটা এখানে লিখবো দুটো ডিফারেন্স বের করব তারপর ওটাকে স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট দিয়ে গুণ করে দেব গুণ করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব কি রেজাল্ট পাবো yield variance রেজাল্টটা পেয়ে যাব alternative yield valuation method there are two approaches of calculating and valuing the yield variance both give the same answer and both are acceptable in the exam you will see different test your understandings in the chapter using different approaches but it is probably best for the exam to learn one method and stick to using that method here is an illustration দিয়েছে for both methods যে কোনো মেথডে আপনি কিন্তু এই yield variance বের করলেও চলবে কোনো অসুবিধা নেই ইলাস্ট্রেশনটা কি বলছে a company produces a product with the following inputs in each batch XYZ ম্যাটেরিয়াল XYZ সে ব্যবহার করে ইনপুট হচ্ছে কেজিতে 0.9 x 0.1 হচ্ছে কি y 0.05 হচ্ছে কি z তাহলে টোটাল ইনপুট কেজি হচ্ছে কি 1.05 কেজি কস্ট পার কেজি দিয়ে দিছে x এর কত y এর কত x এর 0.05 y এর 0.21 এবং z এর 0.29 তাহলে টোটাল কস্ট কত সেটাও পার ইউনিটে এটা আমাদেরকে পার ব্যাচে না ইচ ব্যাচ তাহলে these inputs will provide 1 kg of output তাহলে 1.05 ইনপুট দিলে 1.05 কেজি ইনপুট দেওয়াতে আউটপুট পাচ্ছি 1 কেজি মানে 0.05 কেজি আমার আউটপুট এখানে প্রোডাকশন লস হয়ে যায় ম্যাটেরিয়াল লস হয়ে যায় the actual results show input 22880 কেজি মানে ইনপুট দিয়েছে এরকম ইনপুট দিয়েছে 22880 কেজি and output 21500 কেজি তাহলে use this information to calculate the material yield variance এখন আমরা দুইটা মেথডে করতে পারি একটা হচ্ছে কস্ট পার আউটপুট আর কস্ট পার ইনপুট দুইটা আমরা এখানে করতে পারি এই সলিউশনে দেখে যান there are possible approaches to the calculations number 1 value materials at the cost per output and number 2 value materials at the cost per input the cost per output দিয়ে যদি ভ্যালু করি the yield variance is based on output measure এই ক্ষেত্রে আউটপুট মেজার অনুযায়ী yield variance করব তাহলে কি করতে হবে therefore the cost is 0.0805 ভাগ 1 কেজি এই যে এই টোটাল কস্ট আমার 0.0805 হ্যাঁ আমার আউটপুট হচ্ছে কি 1 কেজি তাহলে আমার 1 কেজিতে 1 কেজি আউটপুটের জন্য কস্ট কত টাকা যাচ্ছে সেটা আমি বের করতেছি এই যে 0.0805 কি আমার টোটাল কস্ট এটাকে এই টোটাল এই যে স্ট্যান্ডার্ড কস্ট এটাকে আমি কি করতেছি 1 কেজি দিয়ে ভাগ করতেছি তাহলে কি হলো এটা আমরা পাইলাম 0.0805 ওইটাই পেয়ে গেলাম নাও adjust the input
to calculate the expected output. That is 22,880 kgs input should have produced 22,880 ভাগ 1.05 মানে তাহলে কথা হয় 21,790.5 মানে 22,880 কে আপনি 1.05 দিয়ে ভাগ করলে 21,790.5 কেজি হয়। যেখানে আছে আমার টোটাল ইনপুট হচ্ছে 22,880 কেজি, তাহলে 22,800 আমি ইনপুট এখানে বলা আছে স্ট্যান্ডার্ড ইনপুট যদি আমার 1.05 কেজি দিই তাহলে আমি আউটপুট হয় আমার 1 কেজি। তাহলে ইনপুট যদি 22,880 কেজি হয় তাহলে আউটপুট কত হবে? 22,880 ভাগ 1.05 হবে। তাহলে এটা করে দেখান তো এটা হয় কিনা? 21,790 হয় হয়েছে স্যার। জি, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমি কি করলাম, এটা এক্সপেক্টেড নাও অ্যাডজাস্ট ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড আউটপুট বের করে ফেললাম। তারপরে মানে যত ইনপুট দিয়েছি সেই অনুযায়ী আমার এক্সপেক্টেড আউটপুট কত হওয়া ছিল 21,790। এবার রিয়েল বিজনেস ইজ ভেরি ইজি। আমার অ্যাকচুয়াল ইয়ার হচ্ছে কত? অ্যাকচুয়াল আউটপুট 21,500। তাহলে অ্যাকচুয়াল আমরা 21,500 এবং হাওয়া বিয়োগ হওয়া উচিত ছিল ডিফারেন্স 21,790.5 গুণ 0.0 স্ট্যান্ডার্ড কস্ট 0.0805। তাহলে কত হয় দেখেন আপনারা, এটা 23 এটা হবে অবশ্যই হবে। দেখেন আপনারা 21,500 অ্যাকচুয়াল মাইনাস 21,790.5 যা হবে কোয়ান্টিটি, ওইটি আমার ফিজিক্যাল টার্মসে আমার ভ্যারিয়েন্স, সেটাকে আমি ইয়াল ভ্যারিয়েন্স, সেটাকে আমি স্ট্যান্ডার্ড কস্ট দিয়ে গুণ করে দিলাম। গুণ করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নিচে কম করেছি 21,500 21,790। হ্যাঁ, তাহলে আমার অ্যাকচুয়ালি কম হয়েছে, সুতরাং আমি অ্যাডভার্স ওই অ্যাডভার্স রেজাল্ট পেয়ে গেলাম। এটা বুঝা গেছে নিশ্চয়ই? আর উপরের ফর্মুলা কি উল্টা লেখা আছে? উপরের ফর্মুলাটা উল্টা লেখা আছে মানে কথাটা বুঝতে পারলাম না। অ্যাকচুয়াল ইয়েল্ড মাইনাস স্ট্যান্ডার্ড ইয়েল্ড, এইখানে অ্যাকচুয়াল হচ্ছে 21,790 না? না, নো, আপনি দেখেন আপনার হাতে আপনার সামনে ক্যালকুলেটর আছে না? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন ইনপুট কত? 22,880। হ্যাঁ 22,880। আচ্ছা, তাহলে আমার ইনপুট যদি 22,180 হয়, মানে এখানে স্ট্যান্ডার্ডে যে ফরম্যাট দেওয়া আছে 1.05 কেজি ইনপুট হলে আমার দা ইনপুট উইল প্রোভাইড 1 কেজি আউটপুট বলে দিয়েছিল। হ্যাঁ, তাহলে 22,880 কে আপনি 1.05 দিয়ে ভাগ করলে 21,790। ওইটা কি অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড? এটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হওয়া ছিল, কিন্তু আমার অ্যাকচুয়াল আউটপুট কত হচ্ছে? 21,500। 500। তাহলে স্ট্যান্ডার্ডটা চেয়ে আপনার আউটপুটটা কম হয়েছে না বেশি হয়েছে? আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। হ্যাঁ, বুঝছি। তাহলে অ্যাডভার্সটা কেন হয়েছে নিশ্চয়ই ক্লিয়ার আপনি? হ্যাঁ, কারণ স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম হয়েছে। কম হয়েছে, তাহলে আমার ওইটা আমি স্ট্যান্ডার্ড কস্ট দিয়ে গুণ করলাম, তাহলে আমি কি পেলাম? ইয়ার ভ্যারিয়েন্সটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার এটা এক ধরনের সিস্টেম যে ভ্যালু ম্যাটার্স এট দ্য কস্ট পার আউটপুট। এবার ভ্যালু ম্যাটার্স এট দ্য কস্ট পার ইনপুট বেসিসে। সেটা কিরকম? দ্য ইয়ার ভ্যারিয়েন্স ইজ বেসড অন ইনপুট মেজার। সেক্ষেত্রে দেয়ারফর দ্য কস্ট ইজ 0.0805 ভাগ 1.05 কেজি। আমরা আগে 1 কেজি দিয়ে করেছিলাম, কেন? একটা ধরনের ইনপুট আউটপুট করেছে, এবার করছি ইনপুটের বেসিসে। ইনপুটের বেসিসে আমার ইনপুট 1.505 কেজি ইনপুট, তাহলে আমার কস্ট হচ্ছে কি therefore cost is 0.0805 ভাগ 1.05 কেজি সমান সমান 0.0766 চলে আসবে। ক্যালকুলেটর আপনারা করতে পারেন, তাহলে মাথার মধ্যে খুব কনফিউশন চলে আসে সঙ্গে সঙ্গে। নাও কি করব? অ্যাডজাস্ট দ্য আউটপুট টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ইনপুট। যেমন টু গেট 21,500 কেজি অফ আউটপুট we should have put in 21,500 গুণ 1.05 এই যে, তাহলে 22,575 কেজি আসতেছে। মানে 21,000 আমরা উল্টা আগে প্রথমবার আমরা কস্ট পার ইনপুট আউটপুট হিসেবে বেশি করেছিলাম, এবার তার ঠিক উল্টা ভাবে করছি, একই রেজাল্ট আসবে। যেমন আউটপুট আমার 21,500 কতবার করেছিলাম? ইনপুট 22,800 কেজি করে, এবার করছি এই আউটপুটের উপর নির্ভর করে। তাই আউটপুট যদি আমার 21,500 হয়, তাহলে আমার ইনপুট কত হবে হচ্ছিল 21,500 কে 1.05 দিয়ে গুণ করব,
গুণ করলে আমার 22,575 কেজি আসবে, মানে আমার 21,500 কেজি ইনপুটে আউটপুট যদি করতে হয় তাহলে আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী 22,575 কেজি ইনপুট দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা দিয়েছি কত, অ্যাকচুয়ালি দিয়েছি 22,880 কেজি, এবং সেটা এবং অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল 22,575 কেজি। ডিফারেন্স বের করলাম, সেটাকে আমরা এই যে ফ্যাক্টরিং করলাম আমরা 0.0766 ইনপুট মেজার, সেটা দিয়ে গুণ করলে একই রেজাল্ট 23.38, 23.38, 23.38 অ্যাডভার্স। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেটা কেউ বুঝেন না মনে হয়? নাকি নাই? স্যার বুঝছি স্যার। জি স্যার। একটু না বললে তো হয় না বাবা। আচ্ছা, তাহলে দেখেন both techniques give the same answer, so either approach is acceptable, যে কোনো মেথডে করবেন acceptable হবে, ঠিক আছে? বাট আপনারা যে কোনো একটাতে করবেন আর কি, যে কোনো একটাতে করলে কোনো অসুবিধা নেই। এবার এক্সাম্পল 1 এ চলে আসি। Hordu Limited operates a standard costing system. The standard direct material mix to produce 1,000 kilos of output is as follows: material grade ABC, input quantity 600, 240, হাতে ক্যালকুলেটর নেন, আমার খাতা কলম নেন, হাতে ক্যালকুলেটর নেন, আমার খাতা কলম নেন, নিছেন সবাই নিছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ আমরা মানে সলিউশন তো দেওয়া আছে, এই সলিউশন দেখলে বুঝতেছি, কিন্তু আমরা আলোচনা করে করলে মাথায় একদম আজকে ঢুকে যাবে, কোনো ঝামেলা থাকবে না এখানে। তাহলে Hordu Limited operates a standard costing system. The standard direct material mix to produce 1,000 kilos of output is as follows: material A, B, C, input A কত 600, B 240, C 360, standard price per kilo input, material A 1.1, B 2.4 এবং C 1.5। তাহলে ইনপুট টোটাল কোয়ান্টিটি কত হয় দেখেন তো, ক্যালকুলেটর করে মারান। স্যার 1200। গুড। তাহলে আমার স্ট্যান্ডার্ড ডাইরেক্ট মেটেরিয়াল মিক্স টু প্রোডিউস 1000 কিলোস অফ আউটপুট ইজ অ্যাজ ফলোস। তাহলে 1000 কিলো, এটা কি আউটপুট না ইনপুট? ছিল, আউটপুট ছিল। এটা আউটপুট। তাহলে 1000 কিলো আউটপুট, 1000 কিলো আউটপুট এর জন্য আমাকে দিতে হচ্ছে 1200 কিলো ইনপুট, এবং এবিসি ম্যাটেরিয়াল, তিনটা ম্যাটেরিয়াল তিনটা প্রাইস ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। এবার আসেন, ডিউরিং এপ্রিল the actual output of the product was 21,000 কিলো। তাহলে অ্যাকচুয়াল আউটপুট দিতেছে, এবার আমাদের মাথা খেলবে যে অ্যাকচুয়াল আউটপুটটা পাইছি, এবার স্ট্যান্ডার্ড প্রপোর্শনে কত হওয়া উচিত ছিল, ইনপুট কত হওয়া উচিত ছিল, আউটপুট কত হওয়া উচিত ছিল, এগুলো তখন আমরা বের করবো। তা আসেন, but the actual materials used to production issued to production were follows। আচ্ছা, এখানে যে আছে 600 এবং 240 এবং 360, এটাকে একটা প্রপোর্শন করে ফেলেন। 1200 600 কত পার্সেন্ট, 240 কত পার্সেন্ট, 360 কত পার্সেন্ট, এটা একটু প্রপোর্শন করে একটু নোট রাখেন, পাশে লিখে রাখেন। 50-20-30 হবে। হ্যাঁ, 50% হচ্ছে কি ম্যাটেরিয়ালে, আর 20% হচ্ছে কি বি, 30% হচ্ছে কি সি, ঠিক আছে না? তারপরে কি হচ্ছে এখন আমাদের, এবার ডিউরিং এপ্রিলে 21,000 কিলো আমরা আউটপুট দিছি। অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশন এবিসি 14,000, 5,500, 5,500। তাহলে টোটাল কোয়ান্টিটি অফ কত কিলো এখানে ইনপুট? 25,000 কিলো। এবার তাহলে আমরা এখানে প্রপোর্শন বের করলাম, এখানে টোটাল ইনপুট অ্যাকচুয়ালটাও টোটালটা বের করলাম। এবার আমরা কিন্তু প্রপোর্শনটা বের করবো, মানে 25,000-এর 50% কত হবে, 25,000-এর 30% কত হবে, 20% কত হবে। তাহলে কত হওয়া উচিত ছিল, কত দিয়েছি, তখন আমরা ডিফারেন্স বের করার জন্য চেষ্টা করবো। তাহলে এবার করেন আপনারা সেটা।
মিক্স ভ্যারিয়েন্সটাকে বের করে ফেলি, ইন্ডিভিজুয়াল ইউনিট মেথডটাকে করি, হ্যাঁ, সেখানে আমরা অ্যাকচুয়াল ইনপুট এ হচ্ছে 14,000, বি হচ্ছে 5,500, সি হচ্ছে 5,500। তাহলে অ্যাকচুয়াল ইনপুট হওয়া উচিত ছিল 25,000-এর 50% কত? স্যার 12,500। এটা তো মুখস্থ বলা উচিত। 25,000 50% 12,500 ঠাস করে বলে দিই, এটা ক্যালকুলেট লাগছে না আমাদের। হ্যাঁ, তারপরে 25,000-এর কত পার্সেন্ট? এটা কত? 240 মানে কত? কত ছিল এটা? 20%। 20% এখানে হবে 5,000। দেখেন তো 25,500 20% কত? 5,000 5,000, রাইট, হ্যাঁ 5,000। তারপরে 30% কত? সি 7,500। 7,500 তাহলে আমাদের 14,000-এর ক্ষেত্রে যেটা আমরা ইউজ করেছি সেটা আমার হওয়া উচিত ছিল কত? 5,000। ডিফারেন্স কত এতে? 1,500। 1500। বিতে কত? সিতে কত? বেশি। সিতে বেশি, এতে কম। এতে কম। তাহলে এটা আমার কম, বি কম। তাহলে এটা কম মানে এটা অ্যাডভার্স ছিল, আর বিটাও কম না, বিটাও অ্যাডভার্স। সিতে বেশি ইউজ করছে, সেটা তাহলে ফেভারেবল। ফেভারেবল বেশি না, বেশি হওয়াতে ফেভারেবল আর কি। প্রাইসটা পরে আসতেছি, আপনারা কনফিউজ হবেন না। কম করলে অ্যাডভার্স, বেশি হলে ফেভারেবল, এই কথাটাই মনে রাখেন। তাহলে বেশি করছে ফেভারেবল, ডিফারেন্স কোয়ান্টিটি পেয়ে গেলাম। এবার আপনি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করেন। স্ট্যান্ডার্ড এ কত? 1 টাকা 10 পয়সা, পি 2 টাকা 40 পয়সা, 3 সি 1 টাকা 10 পয়সা, 3 টাকা গুণ করেন। 1500-কে 1 টাকা 10 পয়সা গুণ করেন, আর 500-কে 2 টাকা 30 পয়সা গুণ করেন। অ্যাডভান্স 1500-কে 1 টাকা 10 পয়সা গুণ করলে কত? 1650 জি ইনটু 2.4 কত? 1200 অ্যাডভান্স। তারপরে হচ্ছে 2000 ইনটু 3,750 আর 1.5 কত? 3,750 শেষের 3,750 কি পেলেন আপনি? 3,000। 2,500 2000-কে 1 টাকা 50 গুণ করলে তো 2000 গুণ 1 টাকা 50 পয়সা না? ও হ্যাঁ 2,000 ঠিক আছে স্যার। 3,000। তাহলে আমার 1650 অ্যাডভার্স এতে, বিতে 1200 অ্যাডভার্স এবং সিতে 3,000 ফেভারেবল। তাহলে টোটাল করলে প্লাস মাইনাস করে কত টাকা আসে? ফেভারেবল হয় নাকি অ্যাডভার্স হয়? স্যার ফেভারেবল হয়। কত টাকা ফেভারেবল হয়? 150 150। রাইট। তাহলে দুইটা অ্যাডভার্স 1650 যোগ 1200, এই দুইটা অ্যাডভার্স 1650 যোগ 1200, তাহলে 1850 অ্যাডভার্স মাইনাস 3,000 ফেভারেবল। তাহলে আমাদের 150 টাকা কি ফেভারেবল পেয়ে গেলাম। হ্যালো, তাহলে এবার মিক্সড ভেরিয়েন্স আমরা ইন্ডিভিজুয়াল ইউনিটস মেথডে বের করার সিস্টেমটা জেনে গেলাম। এবার আমরা বিতে আসি, যে মিক্সড ভেরিয়েন্স ইউজিং ওয়েটেড এভারেজ ম্যাটেরিয়াল প্রাইস। তাহলে ওয়েটেড এভারেজের জন্য কি করব? আমরা ওয়েটেড এভারেজ মেথডটা বের করি। তাহলে ওয়েটেড এভারেজ বের করার জন্য আমরা কি করতে হবে? আমাদের এই যে এখান থেকে আমাদের ওয়েটেড এভারেজ করতে হবে। এই যে এখন 1200 ইউনিট, 1200 কেজি কে আমরা ওয়েটেড এভারেজ করব। টোটাল একটা ফিগার আনবো, 1 টাকা 10 পয়সা, 2 টাকা 40 পয়সা, 1 টাকা 50 পয়সা, এইভাবে না। আমরা ম্যাটেরিয়াল প্রাইস কত একটা স্ট্যান্ডার্ড প্রাইস বের করব, ওই জন্য ওয়েটেড এভারেজ। তাহলে এখানে টোটালটা আমার 600 যোগ 240 360, তাহলে 1200 ছিল না? তাহলে 1200 কেজি নিচে থাকবে, উপরে 600 গুণ 1 টাকা 10 যোগ 240 গুণ 2 টাকা 40 যোগ 360 গুণ 1 টাকা 50, যা হবে সেটাকে 1200 দিয়ে ভাগ করলেই তো ওয়েটেড এভারেজ আসবে কিনা? জি স্যার। ওয়েটেড এভারেজ কথা, ওয়েটেড এভারেজ মেথড এই জিনিসটা কি সবাই জানেন নাকি বলতে হবে?
কোয়ান্টিটি দিয়ে ভাগ করে বের করতে হয়। আমার 600 যেমন এখানে দেখেন 600 কেজি এ গুণ ওর প্রাইস হচ্ছে 1 টাকা 10 পয়সা করে, 600 গুণ 1 টাকা 10 পয়সা যা হবে রাখেন। তারপরে বি ম্যাটেরিয়াল 240 গুণ 2 টাকা 40 পয়সা যা হবে রাখেন, যোগ করেন। তারপরে সি ম্যাটেরিয়াল 360 গুণ 1 টাকা 50 পয়সা যা হবে গুণ করেন। তারপরে এ বি সি টোটাল প্রাইস কত হইলো, টোটাল প্রাইস যা হবে তাহলে ওইটাকে আমরা টোটাল কোয়ান্টিটি 1200 কেজি হয়, তিনটার যোগ করলে টোটাল প্রাইসকে টোটাল কোয়ান্টিটি 1200 দিয়ে ভাগ করলে আমি ওয়েটেড এভারেজ প্রাইসটা পেয়ে যাবো। কত হয় বলেন দেখি? স্যার টোটাল হয় 1776, ওইটাকে 1200 দিয়ে ভাগ করলে হবে 1.48। হ্যাঁ, গুড, 1.48 কেজি। তাহলে এটা কি পেলাম আমরা? ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট পেলাম, তাই না? তাহলে আগের মতো দেখেন যে আমার ডিফারেন্স কোয়ান্টিটি ছিল, আমার এ তে ছিল 1500, বি তে ছিল 500 এবং সি তে ছিল 2000। তারপরে এ তে ছিল অ্যাডভার্স, বি তে ছিল অ্যাডভার্স, সি তে ছিল ফেভারেবল। এবার স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করেন। স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করার জন্য আমরা কি করব? আমার কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ মানে আমার ওয়েটেড এভারেজ প্রাইস থেকে এই এভারেজ এই যে প্রত্যেকের নিজের প্রাইস থেকে বিয়োগ করে করে প্রত্যেকটা দিয়ে গুণ করবো। যেমন 1.48 থেকে 1.10 বাদ দেন, তাহলে এর প্রাইসটা ডিফারেন্স পেয়ে যাচ্ছি। 1.48 আমার ওয়েটেড এভারেজ প্রাইস, ওটা থেকে 1.1 স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ বাদ দিলে কত হয়? $870 870 570 স্যার। হ্যাঁ 1.48 থেকে 1.1, হ্যাঁ স্যার 570। 570 তো ফেভারেবল আপনি টোটাল বলছেন না, মানে 1500 দিয়ে গুণ করে ফেলছেন। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে ফেভারেবল পাইলাম যে আমি স্ট্যান্ডার্ড থেকে কমের প্রোডাক্ট, তাই না? স্ট্যান্ডার্ড ছিল বেটার হচ্ছে 1.48, এটা আমার স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল প্রাইস থেকে 1.1, তাহলে স্ট্যান্ডার্ড থেকে কম দাম হলে আমার ফেভারেবল, তাহলে 1500 কে আমি ফেভারেবল কোয়ান্টিটি টাকা দিয়ে গুণ করলে আমার এই ক্ষেত্রে কিন্তু এটা ফেভারেবল হয়ে যাচ্ছে 570 টাকা, হচ্ছে না? 570 টাকা ফেভারেবল হচ্ছে। কেন হচ্ছে আপনি এটা কি আপনারা বুঝতেছেন? 570 টাকা কেন প্রাইস ফেভারেবল দিয়ে হচ্ছে? কাউন্ট করাতে ফেভারেবল হচ্ছে। প্রাইস স্ট্যান্ডার্ড থেকে বলেন, কম বুঝুন। হয়েছে, প্রাইস স্ট্যান্ডার্ড থেকে কম ইউজ হয়েছে, রাইট, কম ইউজ হয় নাই, প্রাইসটা কম হয়েছে। কম স্যার প্রাইস। জি, স্ট্যান্ডার্ড এভারেজ যেটা করেছিলাম ওয়েটেড এভারেজ থেকে 1. স্ট্যান্ডার্ড প্রাইসও ওটা 1 টাকা 10 পয়সা, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েটেড এভারেজ প্রাইসটা ছিল 1 টাকা 48 পয়সা, আর এ ম্যাটেরিয়ালটা স্ট্যান্ডার্ড পার্সোনাল ইন্ডিভিজুয়াল রেট 1 টাকা 10 পয়সা। 1.48 থেকে এই জন্য 1.10 বাদ দিলে আমার 0.38, যদি আমি এই ম্যাটেরিয়াল এটাকে যদি আমি বেশি করি তাহলে কিন্তু আমার ফেভারেবল বেশি হবে আমার জন্য। তো সুতরাং 0.38 হচ্ছে কি আমার এখানে এটা আমার ম্যাটেরিয়ালের প্রাইস না 1.48, যেটা আমি ওয়েটেড ধরে নিলাম, এটা ম্যাটেরিয়াল কস্টিং। আবার স্ট্যান্ডার্ড যেটা 1.10 এটাও ম্যাটেরিয়ালের কস্ট। তাহলে তো আমার কস্ট বেড়ে যাচ্ছে না, ফেভারেবল কেন? না না না, শুনুন, আপনি এখানে ডিফারেন্সটা বুঝতে হবে। আপনি 1.48 টা কিভাবে বের করেছেন? আপনি তিনটা ম্যাটেরিয়ালকে ওয়েট দিয়ে গুণ করে আবার টোটাল কোয়ান্টিটি ভাগ করে পেয়েছেন। ওয়েটেড এভারেজ করে আপনি একটা ওটাকে একটা তিনটা ম্যাটেরিয়াল এভারেজ প্রাইস করেছেন। এখন এভারেজ প্রাইস থেকে এর প্রাইসটা একটু কম, এভারেজ প্রাইস থেকে এর পার্সেন্ট প্রাইসটা কম। কত কম? 38 পয়সা কম। হ্যাঁ, তাহলে আপনি ওইটা যে কোয়ান্টিটি ডিফারেন্স যেটা হয়েছে অ্যাকচুয়াল যেটা স্ট্যান্ডার্ড যে আপনি কি বলে কম ব্যবহার করছেন, প্রপোর্শনাল যেটা কম আসছিল 1500, সেটাকে আপনি ওই 38 দিয়ে গুণ করলে আপনার 500 টাকা ভ্যারিয়েবল একটা পেয়ে গেলেন। ঠিক একইভাবে বিটা দেখেন, আপনার স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল ইনপুট ছিল 5500, আর আপনার ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন ছিল 5000, যেটা আমরা আগে প্রথম করেছিলাম। আপনারা স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালি 500 যেটা বেশি করেছিলেন, 500 বেশি ব্যবহারটা হলো পরে আবার প্রাইস। তাহলে এবার বি এর প্রাইস দেখেন 1.48.92
0.92 কিভাবে করছেন বলেন? অ্যাডভার্স স্যার, এবার 0.92 adverse adverse, sir। এখানে 0.92 অ্যাডভান্স, মানে এটা যদি আমি বেশি ব্যবহার করলে আমার খরচ কি বাড়বে না কমবে? খরচ বাড়বে স্যার। খরচ বাড়বে। তাহলে আমি খরচ যেটা বাড়বে সেটাকে যদি আমি ম্যাটেরিয়াল কম ইউজ করি তাহলে তো আমার জন্য লাভ হতে পারে, আর বেশি আমার জন্য ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড প্রপোর্শন থেকে কিন্তু আমি অ্যাকচুয়াল ইনপুটে কিন্তু বেশি দিচ্ছি। জি স্যার। তো 500 বেশি দিছিলাম, আবার এখানে ওই যে এমনি তো 0.9 আছে, তো গুণ করলে আমার 500 ইনটু 0.92 তাহলে কত হয়? 460 460 তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্স। তাহলে আমি ম্যাটেরিয়াল এতে পেলাম 570 ফেভারেবল, ম্যাটেরিয়াল বিতে পেলাম 460 অ্যাডভার্স। এবার ম্যাটেরিয়াল সি ম্যাটেরিয়াল সি তে আমার ছিল কি ডিফারেন্স ছিল 2000 আমি স্ট্যান্ডার্ড প্রপোর্শন হিসেবে 2000 ফেভারেবল ছিল আমার। তাহলে এটা এখন আবার না 2000 এখন আমার যে এখন কোয়ান্টিটি প্রাইস কত? 1.48 মাইনাস 1.00 0.00 0.02 মাইনাস, তাহলে গুণ করলে 2000 গুণ করলে 40 টাকা 40 ফেভারেবল। তাহলে 570 460 এবং 40 পাচ্ছেন? তিনটা যোগ বিয়োগ করে ম্যাটেরিয়াল এতে 570 ফেভারেবল, ম্যাটেরিয়াল বিতে 460 অ্যাডভার্স, ম্যাটেরিয়াল সিতে 40 টাকা ফেভারেবল। ঠিক আছে যোগ করলে 150 টাকা ফেভারেবল 150 ফেভারেবল। তাহলে দেখেন দুই ক্ষেত্রেই কিন্তু রেজাল্টটা মানে একই, ইন্ডিভিজুয়াল ইউনিট প্রাইসের ক্ষেত্রেও যা হয়েছে রেজাল্ট, আমাদের এভারেজ করলেও তাই রেজাল্ট আসতেছে। সো দ্যার ইজ নো ডিফারেন্স। যে কোনো একটা আদার ম্যাটার ব্যবহার করলে আমরা এটা বের করতে পারবো। এরপর নাম্বার সি ছিল আমাদের হিসাবে, নাম্বার সি ছিল ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়ালস yield ভ্যারিয়েন্স। হ্যাঁ, তো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স জন্য কি করতে হবে আমাদের? yield মানে আমার কোয়ান্টিটি শেষেরটা যেটা 2000, জি শেষেরটাতে 0.02 ছিল, ওটা হচ্ছে যে কস্টিং বেশি ছিল 0.02 এভারেজের তুলনায়, কিন্তু আমি ধরেছি ফেভারেবল। এটা কি 2000 ফেভারেবল আসছিল ওটার জন্য? না, এই ক্ষেত্রে আপনার 2000 ফেভারেবল না, আপনার এখানে 5500 অ্যাকচুয়াল ইনপুট, কেমন? আর আপনি ওই যে এখানে আপনার টোটাল ইনপুট যেটা আপনার 2000 গেছে, বেশি গেছে যেটা, তাহলে ওইটাও বেশি, এটাও মানে দুইটাই মাইনাস ইনটু প্লাস, মানে 2000 যেটা আমরা এর আগে বের করেছিলাম ফেভারেবল ছিল ইন্ডিভিজুয়াল যখন বের করেছিলাম তখন, যেটা দিয়ে মাল্টিপ্লাই করেছি। কিন্তু এভারেজ কস্টিং থেকে যেটা আমার ইউনিট কস্টিং 1.50, ওটা 0.02 বেশি। 0.02 বেশি, হ্যাঁ। তাহলে 2000 ইনটু 0.02 তাহলে কত হয়? 40। হ্যাঁ, 40 ফেভারেবল কেন ধরলাম? ফেভারেবল কেন ধরলেন? অ্যাকচুয়াল ইনপুট আমার এখানে 5500, আর অ্যাকচুয়াল ইনপুট স্ট্যান্ডার্ড প্রপোর্শন, অ্যাকচুয়াল ইনপুট 5500, অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন আমাদের 7500, যেখানে 2000 ফেভারেবল ছিল, যেটা আমাদের 2000 ফেভারেবল ছিল। ওই ফেভারেবল কারণে, মানে ওই ফেভারেবল কোয়ান্টিটির কারণে আমি এখানে ফেভারেবল ধরেছি। টোটাল ফেভারেবল ছিল, হ্যাঁ 2000 ইউনিট কোয়ান্টিটি ফেভারেবল ছিল, কোয়ান্টিটি ফেভারেবল ছিল, টোটাল কোয়ান্টিটি ফেভারেবল ছিল। তাহলে আমি ওটাকে প্রাইস দ্বিগুণ করলে আমার ওটা তো আমি ইউনিটে পেয়েছি 2000 ফেভারেবলটা, সেটাকে আমি এখন ভ্যালুতে কনভার্ট করতেছি 0.02 দ্বিগুণ করে, তাহলে আমার 40 টাকা এসে যাচ্ছে। আমি ওটা তো ইউনিট, এটা টাকা, হ্যাঁ এই কারণে 40 টাকা, এই জন্য এখানে ফেভারেবল হয়ে গেল। তাহলে 570 ফেভারেবল, 40 ফেভারেবল যোগ করলে 610 বিয়োগ 460 150 টাকা। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। জি, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল yield ভ্যারিয়েন্স। yield ভ্যারিয়েন্সটা কিভাবে করতে হবে আমাদের? স্যার আমি এটা ভালো বুঝি নাই স্যার। স্যার 2000 কে যখন হচ্ছে আমি এটা ওই যে 0.02 দিয়ে গুণ করছি, এটা ফেভারেবল হবে স্যার? আমার 2000টা যেটা বের করছিলাম সেটা আমার ফেভারেবল কোয়ান্টিটি ছিল। জি স্যার, কিন্তু রেটটা তো স্যার ফেভারেবল না, মাইনাস রেটটা ফেভারেবল না, এখানে কনফিউশন করার দরকার নেই। আমি রেটটা দিয়ে কেন গুণ করতেছি?
আমি শুধু আমার ইউনিটটাকে ভ্যালুতে কনভার্ট করে দেখাচ্ছি। তো ইউনিটটা আমার 2000 ফেভারেবল ছিল, জি স্যার। আমার রেটটা যাই হোক, রেটটা কম হলে যা হয়েছে সেটা ফেভারেবলটাই আমার, ওই যে যেহেতু ইউনিটটা আমার ফেভারেবল ছিল, আমি রেটটা কম পাইলাম, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু কি হলো, আমার ফেভারেবল টাকায় তো বেরোলো। আমি তো আগে কোয়ান্টিটি বের করেছিলাম, এখন আমি টাকায় বের করতেছি, এই হচ্ছে বিষয়। স্যার তাহলে হচ্ছে যে 500 গুণ হচ্ছে যে 0.92, এইটা তাহলে স্যার একটু বলেন স্যার। তাহলে কি দাঁড়াইলো যে আমরা যখন দুটা কোয়ান্টিটি আর ভ্যালু দুটার মধ্যে যদি যে কোনো একটা ফেভারেবল পাই, সেক্ষেত্রে আমরা ফেভারেবল কাউন্ট করব না, আমরা কোয়ান্টিটিকে আগে বের করব, সবসময় আমরা কোয়ান্টিটিকে আগে বের করতেছি। কোয়ান্টিটিটা ফেভারেবল হতে পারে, আমার কোয়ান্টিটিটা অ্যাডভার্স হতে কিন্তু পারে। সেকেন্ড যেটা ওখানে দেখা যাচ্ছে যে 500 কিন্তু ফেভারেবল ছিল না, অ্যাডভার্স ছিল, কিন্তু ওটার ভ্যালুও অ্যাডভার্স ছিল। পরে উপরেরটাতে গিয়ে কোয়ান্টিটি হচ্ছে অ্যাডভার্স কিন্তু ভ্যালু ফেভারেবল, সেক্ষেত্রে আমরা ওটাকে ফেভারেবল লিখেছি 570। 460 যেটা আসছে ওটাকে আমরা অ্যাডভার্স লিখেছি, কারণ দুটাই অ্যাডভার্স। কিন্তু এরপরে গিয়ে 2000 যেটা ওটা ফেভারেবল, কিন্তু ভ্যালু হচ্ছে 0.02, এটা অ্যাডভার্স। তো ফেভারেবল কোয়ান্টিটির সাথে অ্যাডভার্স ভ্যালু গুণ করার ফলে আমি ওটাকে ফেভারেবল ধরলাম। ব্যাপারটা এরকম, তার মানে যে কোনো একটা ফেভারেবল পাইলে আমি ওটাকে ফেভারেবল ধরবো। এখানে হচ্ছে কি মেইন হচ্ছে কি আপনার প্রথমে হচ্ছে কি আপনি কোয়ান্টিটি বের করতেছেন, কোয়ান্টিটিটা আপনি অ্যাডভান্স থাকে হ্যাঁ, কোয়ান্টিটি যদি আপনার কম হয়, কোয়ান্টিটি যদি আপনার কম বেশি হয়, তাহলে কোয়ান্টিটির উপর নির্ভর করে এটাকে ভ্যালুতে আপনি ট্রান্সফার করতেছেন। কোয়ান্টিটি হচ্ছে এখানে অ্যাডভান্স থেকে ফেভারেবল, সেটাকে কোয়ান্টিটির উপর নির্ভর করছে, নট পরে আপনি ভ্যালুতে প্রকাশ করছেন এটা। হ্যাঁ স্যার, কত ভ্যালু? যদি শুধুমাত্র আমি কোয়ান্টিটিকে কাউন্ট করতাম তাহলে প্রথম যেটা ওটা কিন্তু কোয়ান্টিটি অ্যাডভার্স ছিল 1500 কোয়ান্টিটি। জি জি জি। তো ভ্যালুটা ফেভারেবল থাকার কারণে কিন্তু আমি 570 ফেভারেবল লিখেছি। জি 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 জি। 1500 যেটা ছিল, 1500টা আমার অ্যাকচুয়াল থেকে কোয়ান্টিটি, যে স্ট্যান্ডার্ড থেকে কোয়ান্টিটিটা বেশি ছিল, কোয়ান্টিটি বেশি ইউজ করেছিলাম, তো বেশি ইউজ করেছিলাম, আমার কিন্তু আবার ওই কিন্তু আমার ভ্যালুটা কিন্তু ছিল ফেভারেবল ছিল, ভ্যালুটা ফেভারেবল 1.38। আপনি এখন সেন্স অ্যাপ্লাই করেন, আপনার খরচ বেশি হলো না খরচ কম হলো? হ্যাঁ, খরচ কমবে, তাহলে ফেভারেবল না 1.48 হলে খরচটা বেশি হলো স্যার। অ্যাকচুয়াল তো হচ্ছে 14000। অ্যাকচুয়াল তো আপনার তো 1.40 টাকা স্ট্যান্ডার্ড প্রাইস, আপনি তো বেটার এভারেজ করছেন, কিন্তু আপনার অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড প্রাইস তো কম। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড যেটা এভারেজ ধরেছি ওটা থেকে আমার যেটা অ্যাকচুয়াল হয়েছে ওটা কম। জি জি, সেজন্য ফেভারেবল। আচ্ছা, আলোচনা করতে করতে আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা স্যার, পরের অঙ্কে গেলে হয়তো আরো ক্লিয়ার হবে স্যার। এখানে কি মনে হয় আমাদের কমন সেন্সটা বেশি অ্যাপ্লাই করতে হবে? ডেফিনেটলি আপনি দেখবেন যে আপনার এখানে মনে হচ্ছে না, আপনি এখানে কোয়ান্টিটি ডিফারেন্স যেটা আছে সেটাই আপনার ভ্যারিয়েন্স, সেটাকে আপনি প্রথমে কোয়ান্টিটি থেকে আপনি কনভার্ট করলেন ভ্যালুতে। আমি একটু ব্যাক করি, এখানে একটু আবার করি। যেমন মনে করেন এই যে এখানে আসেন, অ্যাকচুয়াল ইউসেজ টোটাল কোয়ান্টিটি কত, অ্যাকচুয়াল ইউসেজ ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনস, তার মানে প্রপোর্শন যে পার্সেন্টেজ দিয়ে আছে এই টোটাল অ্যাকচুয়াল ইউসেজকে, মনে করেন আমরা একটু করেছি 25000 ইউনিট ইনপুট ছিল, ওইটাকে প্রপোর্শন দিয়ে আমরা ভাগ করে করেছি, তাহলে এটাও 25000, এটাও 25000, তাই তো? এবার ডিফারেন্স ইন কোয়ান্টিটি যে ডিফারেন্স আছে সেটা আমরা লিখলাম, অ্যাকচুয়াল ইউসেজের সঙ্গে কিছু ডিফারেন্স, অ্যাকচুয়াল ইউসেজ ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনস এর ডিফারেন্সটা, তাহলে কোয়ান্টিটি ডিফারেন্সটা বের করে ফেললাম। এটুকু হচ্ছে কি মেইন কাজ, কোয়ান্টিটি ডিফারেন্স। তারপর ডিফারেন্স ইন রেট, রেটের ডিফারেন্সটা কম হইতে পারে, বেশি হইতে পারে। যদি ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্ট, তাহলে আমার এখানে যদি অ্যাডভান্স হয়, এখানে যদি আমার এখানে যদি একটা রেট যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্স দিয়ে গুণ করলেই আমি ব্যালেন্সটা, তখন আপনার সেন্স অ্যাপ্লাই করতে হচ্ছে কি আপনার কি এটা কি প্লাস হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে নাকি রিভার্স হচ্ছে, ফেভারেবল হচ্ছে। দিস ইজ দ্য থিং। সামনে এটা দেখেন, ইন্ডিভিজুয়াল প্রাইসটাও দেখেন, এটাও কি একই রকম, অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনস। এই যে অ্যাকচুয়াল ইনপুট, এটাকে স্ট্যান্ডার্ড প্রপোর্শনে ভাগ করলাম আগের মতোই, ডিফারেন্স কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করলাম, মিক্সড প্রাইস দিয়ে বের করলাম, ডিফারেন্স কোয়ান্টিটিকে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করলাম, দ্যাটস অল। So either of the method you can choose. Individual method টা easier, individual method করলে আপনার কোনো অসুবিধা নাই। স্ট্যান্ডার্ড মেথড একটু এখানে একটা ঘাপলা লাগে, এই ঘাপলার জন্য এবারে ব্যাটারি ব্যবস্থা কোনো অসুবিধা নাই, এটাও করতে পারেন, ওটা করতে পারেন, এনি either of the method you can use. তাহলে একটু আগাবো।
হ্যালো, আপনারা আছেন নাকি নাই? জি স্যার আগান। জি স্যার, আগান স্যার। তারপরে ইয়ার্ড ভ্যারিয়েন্সটা ইজি। হ্যাঁ, ইয়ার্ড ভ্যারিয়েন্সটা ইজি। কোথায় গেল অঙ্কটা? আচ্ছা দেখ, এইটা ইয়ার্ড ভ্যারিয়েন্সটা কি? আমার ইয়ার্ড হচ্ছে কি কত আমার আমার স্ট্যান্ডার্ডে কত ইনপুট এবং আউটপুট হওয়া উচিত ছিল, সেটাই ইয়ার্ড। তো স্ট্যান্ডার্ড ইয়ার্ড কত? আমার স্ট্যান্ডার্ড ইয়ার্ড হচ্ছে 1000 আউটপুট হইলে আমার ইনপুট হচ্ছে গিয়া 1200। তাহলে 1000 বাই 1200 কত হয়? 1.2 হবে না, 0.83 হ্যাঁ 0.833 সামথিং আর কি। আমার 1000 আউটপুটের জন্য 1200 ইনপুট, তাহলে 1000 বাই 1200, 1000 কে 1200 দিয়ে ভাগ করলেন কত হয়? 0.83 হচ্ছে 0.83 0.83। তাহলে আমি 0.83, তাহলে আমার এখানে 25,000 ইনপুট যদি হয়, তাহলে আপনি 25,000 কে 0.83 দিয়ে ভাগ করেন, গুণ করেন। 20,833.33। এটাই তো আমার স্ট্যান্ডার্ড ইয়ার্ড, তাই না? 25,000 কে, হ্যাঁ এটাই আমার স্ট্যান্ডার্ড ইয়ার্ড। তা আমার অ্যাকচুয়াল ইয়ার্ড কত বলা আছে এখানে? ডিউরিং এপ্রিল অ্যাকচুয়াল ইয়ার্ড আউটপুট ওয়াজ 21,000 কিলো। তাহলে অ্যাকচুয়াল কত হচ্ছে? 21,000। তাহলে আমার যে কত বের করছিলাম আমরা? 25,000 কে 0.83 দিয়ে গুণ করে কত বের করছিল? 20,833 20,833। তাহলে 21,000 থেকে আপনি ওটা বিয়োগ করলে কত হয়? স্যার 166 বা 166 ধরা যায়। 166, হ্যাঁ ধরা যায়। 166.67 কি ফেভারেবল হবে না হইলো নাকি অ্যাডভার্স হইলো? ফেভারেবল হবে ফেভারেবল হলো। এখন এটাকে আমরা গুণ করব কি দিয়ে? স্ট্যান্ডার্ড প্রাইস বা কস্ট পার কেজি অফ আউটপুট। সেটা আমাদের তো স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট কত? পার কেজি অফ আউটপুট, আউটপুট তো 1000 না? স্ট্যান্ডার্ড কস্ট কত? 600 গুণ 1 টাকা 10 পয়সা যোগ 240 গুণ 2 টাকা 40 পয়সা যোগ 360 গুণ 1 টাকা 50 পয়সা ভাগ 1000 কত হয়? 1.776 এরকম। রাইট, 1.776 পার কি কেজি? টাকা স্যার। জি স্যার। হ্যাঁ কেজি, Per kg। টাকা টাকা 1.77 টাকা পার কেজি, মানে পাউন্ড পার কেজি। জি হ্যাঁ, স্যার। 1 কেজির স্ট্যান্ডার্ড আউটপুটের স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট, স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট। তাহলে আমাদের ডিফারেন্সটা যে ফেভারেবল ছিল 166.67 ফেভারেবল যেটা ছিল, ওইটাকে দিয়ে আমি 1.776 দিয়ে গুণ করেন, স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করেন, তাহলে কি বের হলো? কত টাকা বের হলো? 166.67 into 1.776, 206 টা yield variance favorable, 206 yield variance favorable, ঠিক আছে? So this is the example. আমরা একটু আগাই স্যার। এখানে স্যার একটু ইয়ে করি, ওই অ্যাকচুয়াল ইয়ার্ড হচ্ছে আমার 21,000 স্যার, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 20,833.33। জি, এটা স্যার 166 স্যার আনফেভারেবল হবে না, অ্যাডভার্স হবে না? না, আপনি স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি করছেন। আউটপুট বেশি হয়েছে। হ্যাঁ, আপনি 25,000 ইনপুট, 25 টোটাল তো ম্যাটেরিয়াল কেজি হচ্ছে 25,000, তাই না? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে আপনার তো 25,000 এর স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার তো 20,833 ইউনিট আউটপুট হওয়ার কথা ছিল। আমার আউটপুট বেশি পাইছি আমি। আউটপুট পাইছেন 21,000, তাহলে 166.67 6 favorable। ফেভারেবল আপনি আউটপুট পাইছেন। এখন আপনি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করেন, তখন এটা 296 ফেভারেবল যেটা আছে সেটা বের হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তারপরে আসেন ইউজিং এই প্যারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু মন দিয়ে শোনেন। ইউজিং mix and yield variances. Mix variances might be calculated when there is a mix of 2 or more items.
and the mix is regarded as controllable. এই যে controllable কথাটা কিন্তু আবার আসছে, controllable by the management. Mixed variances and mix is regarded as controllable by the management. Two or more materials might be used in making a product or providing a service. If standard costing is used and the mix of the materials is seen as controllable, a materials mix variance and a materials yield variance can be calculated. These provide a further analysis of material usage variance. Controllable যদি না হয় তাহলে এটাকে বের করতে কোনো লাভ হবে না, সেজন্য কন্ট্রোলেবল কথাটা বলা হচ্ছে বারবার। যে মিক্স স্যার এখানে আইটেম বলতে কি বোঝানো হয়? টু অর মোর আইটেম? আইটেম তো অনেক ধরনের ইউজ হতে পারে, যেমন টু ম্যাটেরিয়াল, একটা ইনপুট ম্যাটেরিয়াল আপনি দুই ধরনের আইটেম দিলেন। না স্যার, আইটেম বলতে আমি বলছি স্যার মেথড বলছে কিনা, যে বিভিন্ন। না, মেথডের কথা আসছে না, মেথড। আচ্ছা আচ্ছা স্যার মিক্স ভ্যারিয়েন্স একটা প্রোডাক্ট উৎপাদন করতে গেলে যেগুলো ম্যাটেরিয়াল লাগে স্যার, এরকম স্যার এক বা একাধিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মিনিং হতে পারে। আমি আবার পড়ি, আবার শুনেন বলছি। Mixed variances might be calculated when there is a mix of two or more items. হ্যাঁ, টু ভাই, এটা তো নর্মাল সেন্স। আপনার মিক্স কথাটা কেন আসবে? যখন একাধিক থাকবে, একটার সঙ্গে তো আপনি আরেকটা মিক্স করতে পারবেন না, একটা শুধু একটাকে শুধু মিক্স করার কোনো সম্ভাবনা নেই। তো আচ্ছা, এখানে ইনপুট আইটেমের কথা বলা হচ্ছে। ইনপুট আইটেম, ম্যাটেরিয়াল মানে কি? ইনপুট তো, ম্যাটেরিয়াল তো ইনপুট আইটেম। And the mix is regarded as controllable. A mixটা কিন্তু controllable by the management. Mix is regarded as controllable by management. কথাটা বুঝেন। Mix is regarded by the controllable by the management. Management কিন্তু ঠিক করবে কত মিক্স হবে, মিক্স হবে না, ঠিক না? ঠিক কিনা বলেন? জি স্যার। এজন্য কন্ট্রোলেবল কথাটা যে বারবার আসতেছে, আমি কিন্তু ফোকাস করছি ওয়ার্ডটার উপরে। কেন? কারণ এখানে আমাদের কাজ আছে কিন্তু কন্ট্রোলেবল কথাটা দিয়ে। Two or more materials might be used in making a product or providing a service. If standard costing is used and the mix of the materials is seen as controllable, if standard costing is used and the mix of the materials is seen as controllable, a material mix variance and material yield variance can be calculated. These provide a further analysis of material usage variance. Two or more different types of labor might be used to make a product or provide a service. If standard costing is used and labor mix in the team is seen controllable, a labor mix variance and a labor yield variance can be calculated. These provide a further analysis of a labor efficiency variance. Material ক্ষেত্রে material usage variance, labor ক্ষেত্রে labor efficiency variance. If the mix cannot be controlled, এই যে controllable কথা বলছেন এখানে, আবার লাস্ট কি বলছে? If the mix cannot be controlled, it is inappropriate to calculate a mix and yield variance. Instead, a usage variance should be calculated for each individual material, or an efficiency variance should be calculated for each individual type of or grade of labor. In other words, আবার অন্য অর্থে, if the mix cannot be controlled, the usage or efficiency variance should not be analyzed into a mix and yield variance. উল্টা বললো, আপনি যদি কন্ট্রোলেবল হয় তাহলে আপনি করেন মিক্স ভ্যারিয়েন্স এবং এটার কথা। কন্ট্রোলেবল না হলে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে ম্যাটেরিয়ালের ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের মধ্যে ভ্যারিয়েন্স দেখবেন এবং এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স লেবার ক্ষেত্রে দেখবেন, ইউসেজ ভ্যারিয়েন্স ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স লেবার ক্ষেত্রে তখন নির্দিষ্ট করবেন, যদি কন্ট্রোলেবল না হয়। আর কন্ট্রোলেবল হলে আপনি মিক্স ভ্যারিয়েন্স বের করে নিয়ে তাহলে ম্যানেজমেন্টের বিষয়টা, তখন ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে চোখে আনতে হবে যে মিক্সিং এর মধ্যে সমস্যা আছে, আপনাদের প্ল্যানিং এর মধ্যে সমস্যা আছে। ওইটা আমরা প্ল্যানিং ভ্যারিয়েন্স গিয়ে তখন আমরা নেক্সট ক্লাসে পাবো ইনশাআল্লাহ। এবার অ্যাডভান্স লেবার ভ্যারিয়েন্সেস, মিক্স এন্ড yield. লেবার মিক্স ভ্যারিয়েন্সটা কি? The labor mix variance, the labor mix variances arises when the mix of labor used differs from the predetermined mix included in the calculation of the standard cost of an operation. If the mixture is varied so that a larger than expected proportion of a higher grade of labor is used, there will be an adverse variance. When a larger than expected proportion of lower grade of labor is included in the mix, then a favorable variance occurs. কেন বলুন তো?
তাহলে খরচটা কম হবে। খরচ কমাইলে কি হবে? স্যার খরচ কম হলে তো আমার ফেভারেবল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই যে আমার যদি আমার লার্জার when a larger than expected proportion of lower grade of labor is included in the mix, then favorable variance. আর যখন if the mixture used when a larger than expected proportion of a higher grade of labor is used, then there will be an adverse variance. এটা হচ্ছে লেবার মিক্স ভ্যারিয়েন্স ক্ষেত্রে। এবার লেবার রিয়েল ভ্যারিয়েন্স ক্ষেত্রে the labor real variance arises when there is a difference between the standard output for a given level of output measures in terms of hours and the actual output. যে আমরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেভাবে করেছিলাম স্ট্যান্ডার্ড given level of output, সেই কথাটা এখানেও একই রকম একদম same concept. The labor variance arises when there is a difference between the standard output for a given level of input. Standard output for a given level of input. ওই যে 25,000 ম্যাটেরিয়ালকে যে আমরা কনভার্ট করেছিলাম স্যার সময় শেষ হয়ে গেছে স্যার, আর 2 মিনিটের মধ্যে শেষ করেছি। The calculation these are calculated in exactly the same way as the material mix and the yield variances, except that the situation will involve different grades of labor instead of different types of materials. এই আছে কথা। ঠিক আছে, তাহলে সময় শেষ। আজকে আপাতত আমরা ম্যাটেরিয়াল মিক্সটা সব জানলাম, লেবার মিক্সটা একই ধরনের একটু পর্যন্ত করলাম। নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো যেহেতু সময় শেষ, আই হোপ যে আপনারা আমার ক্লাসটা এনজয় করছেন, বাট কনসেপ্ট আমি কিন্তু বেশি ফোকাস করতেছি আপনাদেরকে কনসেপ্টের জন্য। কনসেপ্টে আপনারা করতে পারবেন না, কনসেপ্টে মিস করে আপনারা যদি পরীক্ষায় আসেন, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা কম। কনসেপ্টে ভালো করে করবেন ইনশাআল্লাহ। জি, আজকে যে एग्जांपलটা করলাম এই ধরনের অঙ্ক তো আসে না পরীক্ষায়? আসবে। এর চেয়েও আরো ফার্দার যে নেক্সট ক্লাসে যে করব অপারেশনাল এবং আপনার যে ভ্যারিয়েন্স যেগুলো আর কি, অপারেশনাল ভ্যারিয়েন্স এবং প্ল্যানিং ভ্যারিয়েন্স, এগুলো কিন্তু আমাদের জন্য জানার অনেক ভাইটাল দরকার আছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, এবং আমাদেরকে ওইটাই প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাস কেউ মিস করেন না, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ওইটা কিন্তু দারুণ ক্লাস হবে কিন্তু। সো নেক্সট ক্লাসটা আবার 5টা থেকে, এটা খেয়াল রাখেন কিন্তু মিস করেন না কেউ, ওটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। এবং আমরা স্যার আপনার ক্লাসটা যদি 8টা বা এরকম টাইমে তো ভালো হতো স্যার, আমরা চাকরিজীবী যারা আছি। এটা আমিও বলেছিলাম একদম স্যারকে, 5টায় ক্লাস হলে স্যার আমরা তো ওই অফিসে তো বই খাতা থাকলে অঙ্ক করতে কষ্ট হয়, বই না থাকলে তো স্যার বুঝতে পারি না, এটা ডিফিকাল্ট না। আপনারা ওই যে বই তো রাখবেই, আপনাদের বই সামনে অফিসে। আমি তো স্যার সেম টু একদম একই অবস্থা স্যার। যদি আসলে 5টার সময় ক্লাস হলে কিছুই করা যায় না স্যার, কিছুই করতে পারি না। আপনার 1টার সময় ক্লাস যেদিন হয় সেই দিন একটু করতে পারি। স্যার আপনি একটু কথা বলে স্যার আমাদের জন্য যদি আমরা কথা বলেছিলাম, আমরা আমাদের যে মিটিং এ আমাদের যে এডুকেশন কমিটি যেই আছে ওদের সঙ্গে মিটিং হয়েছিল, মিটিং এর মধ্যে আমরা এই জিনিসটা আলোচনা করেছিলাম, কথা বলেছিলাম। রেজাল্ট তো হয়নি, আমরা বলেছিলাম তো অঙ্কের ক্লাসগুলো অন্তর্পক্ষে রাখতে দেন, থিওরিগুলো দেয়া যায় স্যার। থিওরিগুলো যদি স্যার 5টায় দেয় সমস্যা নাই, কিন্তু ম্যাথের ক্লাসটা স্যার একটু লেট। যেমন স্যার দেখা আমি যাচ্ছে যে আজকে যে অঙ্কটা করেছি এরকম আসবে কিনা জিজ্ঞেস করলাম কেন, যে আপনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন খুব ইজি মনে হচ্ছে আমার কাছে, কিন্তু ক্লাস করতে না পারলে তো বোঝা টাফ স্যার, নিজে নিজে বোঝা না। নিজে এগুলা এই বইটা এত সুন্দর করে লেখা, মানে আমরা তো এই বইটা পাই নাই। এখন খুব আফসোস হচ্ছে এই বইটা কেন আমাদের সামনে আমরা তখন পাইনি, আমরা অনেক কষ্ট করে শিখছিলাম। এই বইটা এত সহজে বলা যে আমার কাছে পড়তে এত ইন্টারেস্টিং লাগতেছে বইটা, রিয়েলি। আমি আরো কয়েকবার ক্লাস করাইছি এটা এখানে চিটাগাংয়ে। তারপর স্যার আপনি যেভাবে সুন্দর করে বুঝাই দিতেছেন স্যার, আমাদের একবার বোঝালে আর লাগে না, কিন্তু স্যার ওই যে 5টায় ক্লাস হলে ওইভাবে কনসেন্ট্রেশন দিতে পারি না, যার কারণে ওই লিসেনটা স্যার সুন্দর করে বুঝতে পারি না। এখন ভাই একদমই সম্ভব হয় না স্যার। হ্যাঁ বলেছিলাম আপনাকে, বলেছেন। এখন এটা তো আইসিবি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে এখানে, আমরা বিষয়টা অবতারণা করেছি, তারপর আমি আবার বলবো স্যার আরেকবার আমাদের জন্য স্যার একটু ঠিক আছে ইনশাআল্লাহ, আমি আবার কথা বলবো, দেখা যাক কিছু করা যায়। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস। ভালো থাকেন, সবাই পড়েন, বাসায় পড়েন, একটু রিভিউ করেন বাসায়, ইনশাআল্লাহ হয়ে যাবে, এই আজকে রিভিউ করবেন সবাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার।